একটা ফোন কল আসে আমার কাছে। ওই সময় আমি অ্যাক্টিভলি কাজ করতাম এবং ওই সময়টা ছিল তখন আমার জীবনে হাইকমান্ড দ্বিতীয়বার আসার সে প্রাক মুহূর্ত আর কি। একটা এলাকা থেকে বারবার ফোন আসছিল। ফোন আসার পেছনে কারণ হচ্ছে আমি ওই এলাকায় এক পরিবারের মাধ্যমে অনেকগুলো জায়গায় আমি গিয়েছিলাম। সেই পরিবারের সমস্যার কারণেও আবার ওই মুখোমুখি একটু প্রচার ঘটে না, তো ওই কারণে আরো অনেকবার যাওয়া পড়েছে। যারা ফোন দিচ্ছে তারা আবার আরেক এলাকায় যাওয়ার জন্য আমার কাছে সুপারিশ করছিল। ব্যাপার হচ্ছে কি, যেই এলাকার কথা এখন আমি বলবো, ওই এলাকাটা আমাদের দেশের উপকূলের দিকের, এবং যে পরিবারের সমস্যা তাদের পরিবারের একজন সন্তান সে আক্রান্ত, কিন্তু যে জিনিসে আক্রান্ত ওই জিনিসটাই এখন তার সন্তানকে গায়েব করে ফেলেছে। মানে সন্তান এখন নিখোঁজ। আনুমানিক বয়স হবে 16 কি 17 বছর মেয়ের। জন্মগতভাবে মেয়েটার কিন্তু একটা চোখ ট্যারা, কিন্তু তারপরও মানে কিভাবে জানি মানে এমনভাবে সে ক্ষতির শিকার হলো, বা কিসের ক্ষতি সেটাও তারা ধরতে পারেনি। জন্মগতভাবে সে ট্যারা, হঠাৎ করে এই বয়সে এসে সে পজিশনের আগ মুহূর্তে তার যে চোখের যে স্বাভাবিক ট্যারা যে অংশটুকু, ওই অংশটুকু একদম ঠিক হয়ে যায়। মানে মানে কেউ অদ্ভুতভাবে তাকে সুস্থ করে ফেলেছে, অদ্ভুতভাবে। এরপরে সে পজিশনের শিকার হয়। পুরো কথা তখন ফোনে তার জানা সম্ভব না। তাদের মেয়ে এখন নিখোঁজ। এখানে দুইটা ব্যাপার একই সময় কাজ করে। এক, মেয়ের হাল হকিকত কিরকম। দুই, আর যাই হোক সে মেয়ে মানুষ, তার নিরাপত্তার প্রয়োজন। এখন সেই জিনিস, সেই এন্টিটি মেয়েকে কোথায় নিয়ে যেতে পারে সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমি আমির সাহেবকে যখন জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে মুখের ওপর বলে দিয়েছিল, তুমি যদি ওই এলাকায় নামো, যা তুমি দেখবে তা তোমার জন্য খুব কঠিন হজম করা। যা হচ্ছে সেটা আরো বেশি কঠিন। মেয়েটাকে পাওয়া যাবে, ওই এলাকাতেই রয়েছে, লুকিয়ে রেখেছে ওরা, কিন্তু সেইটা সহ্য করা, মানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তা সহ্য করা, তা হজম করে মেয়েকে উদ্ধার করা অনেক বেশি কঠিন। তখন উনি আমাকে এটাও বলে দিলেন যে তিনি সেখানে থাকবেন না। আমি জিজ্ঞেস করেছিলাম কেন। উনি বলেছেন যে সব জায়গায় আমাদের থাকা আসলে জরুরি না, আর কেন জরুরি না সেটা সেই জায়গায় গেলে তুমি বুঝতে পারবে। মাটির দিকে তাকালেই বুঝতে পারবে ঘটনা কি। উনি যখনই কথা বলেছে তার মানে ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস, কিন্তু আবার উনি আমাকে গ্রিন সিগন্যালও দেয় যে তুমি যে ঢুকতে পারো, মানে তুমি যদি নিজের উপরে কাবু ধরে রাখতে পারো তাহলে তুমি যাও। এখন যেই এলাকার ঘটনা, ঢাকা থেকে ওই এলাকায় তখন আমার পৌঁছাতে সময় লাগতো প্রায় 5 ঘন্টার মতো। তো আমি স্বাভাবিকভাবে এই ঢাকা থেকে রওনা দিই রাতের বেলা যখন আমি রওনা দিই তখন আনুমানিক 2:30 বাজে। বাসে ছিলাম কিন্তু ইচ্ছা করেই, এবং মানে কোনো কারণ ছাড়াই আমি বাসের ভিতরে ছিলাম। আমার কেন জানি মনে হলো যে বাইরে থেকে কি যেন একটা চড় মারলাম আমার চেহারার উপরে, সরাসরি ডান চোখের উপরে। আমি ওই হাত দেখেছিলাম যে আমাকে চড় মারতে যাচ্ছে, ওইটা আবার মানুষের মতো হাত না, ওই চড়ও মারতে যাচ্ছে, সেই চড়ও লেগে গেছে। সবকিছু তো স্প্লিট মুভমেন্টেও ঘটে, সেকেন্ডেও না। আমার রিয়াকশন বেরিয়ে গেল একটা ব্যথা পাওয়ার। পরে দেখলাম যে আমার ডান চোখ এতটা লাল হয়ে গেছে ইনজুরির কারণে,
যে আমি ওই ডান চোখ পুরোপুরি খুলতে পারছিলাম না। পরে যে আমি ওই এলাকায় যে পৌঁছাই একেবারে ভোরে, তখন আলো ফুটে নেই। আমাকে নেওয়ার জন্য একজন লোক ছিল সেখানে, তাদের সাথে আমি তাদের বাড়িতে যাই। একটা কথাও বলি নেই, চোখে প্রচণ্ড ব্যথা। এখন সকালবেলা ওইখানে আমি তাদের সাথে যত কথাবার্তা বললাম, ওই কথাবার্তাগুলো শোনার পরে মানে এমন ঘটনা যে ঘটবে এর কোনো আভাস আমি পাই না, তারাও পায় না। মেয়ের ওই যে স্বাভাবিক যে ট্যারা ভাবটা ছিল চোখের, এটা একদম ঠিক হয়ে গেছে প্রথমে। এটা তাদের জন্য অনেক বেশি সুখবর ছিল, কারণ মেয়েকে তো বিয়ে দিতে হবে, এবং বিয়ে দিতে গেলে তখন আবার এই যে এই চোখের কারণে নাকি একটু যৌতুকের ব্যাপার স্যাপার ছিল। তো এখন তারা আরও বেশি খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে যখন পজিশনের শিকার হয়, তারা প্রথমে জিনিসটাকে বুঝতে পারেনি। যখন প্রথমবার মেয়েটা পজেসড হয়, তখন যেই এন্টিটি কথা বলছিল, ওই এন্টিটি তাদেরকে এমনভাবে বিশ্বাসী করে তুলে, মানে ওই এন্টিটি এসে তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিত, কথা বলতো, মানে গোপনে, পরিবার কিন্তু গোপনে এটা চালাচ্ছিল। তাতে তাদের উপকার হচ্ছিল প্রচুর, প্রায় 1-2 মাস। এরপরে যে তারা ওই এন্টিটির আসল রূপ দেখতে পায়, তারপরে ওই স্বাভাবিকভাবে যেইভাবে তারা ওই চিন ছাড়ানোর যে প্রক্রিয়াগুলো, বিভিন্ন রকমের প্রক্রিয়া যারা তাই পালন করে, সেই প্রক্রিয়াগুলো পালন করতে 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 একসময় মেয়ে গায়েব। মেয়ে যে ঘরে ছিল, সেই ঘর থেকে যে মেয়েকে নিয়ে যাবে সেটা আগের দিন রাতে বলেছিল। ওই এন্টিটি মেয়ের ভেতর থেকে বলছিল তারা মেয়েকে ছোট করে নিজেদের ঘাড়ে বসিয়ে উড়িয়ে নিয়ে যাবে ঘর থেকে, এ কথা বলেছিল। তারা কিন্তু জানালা দরজা সব আটকে রেখেছিল ঘরের ভেতরে, কিন্তু বাইরের দিক দিয়ে দরজা লাগানো, জানালা দিয়ে কেউ যেতেও পারবে না, কেন মানুষের পক্ষে তো সেই জানালা না ভেঙে না কেটে বের হওয়া সম্ভব না। এবং ওই ঘরে আবার অ্যাটাচ কোনো টয়লেটও ছিল না। বন্দি ঘর থেকে মেয়ে মিসিং। তারপর থেকে তারা অনেক চেষ্টা করেছে, বাটি চালান দেয়, অনেক কিছু করে। ওই বাটি চালান যখন দেয়, বাটি কিছু দূরে যায়, একেবারে অনেকখানি দূরে যাওয়ার পরে আর যায় না, মানে সেই লক্ষ্য থাকছে না কোনো। বাটি চালানো সেই লক্ষ্য হারিয়ে ফেলছে, অন্যান্য ব্যাপার যেগুলো তারা অ্যাপ্লাই করছিল সেই মানে সেইটাও হারিয়ে যাচ্ছিল। একজন ব্যক্তি এসে, তাদের গ্রামে একটা জঙ্গল রয়েছে, ওই জঙ্গলকেই বলেছিল যে হয়তো মেয়ে ওই জঙ্গলে আছে। সে যে রিডিং পাচ্ছিল, বা যে রিডিংটা তার মানে সে রিসিভ করছিল তার ক্ষমতায়, সে ওই জঙ্গলটাকেই টার্গেট করছিল। এখন ওই জঙ্গলের আবার একটা বিশ্রী ইতিহাস আছে, ওই দেশ পরে বলব। তারপরও মানুষজন গ্যাদার করে তারা ওই জঙ্গলে প্রবেশ করে, এবং জঙ্গলে খুঁজে ফিরে কোথাও আর মেয়েকে পায় না। কিন্তু প্রত্যেকদিন রাতে, সেদিনের পর থেকে নাকি প্রত্যেকদিন রাতে মেয়ে নাকি স্বপ্নে দেখা দেয়, কখনো মায়ের, কখনো বাবার, কখনো অন্যান্য বড় বয়োজ্যেষ্ঠ আত্মীয়দের। এবং স্বপ্নে দেখা দিয়ে বারবার মেয়ে বলে সে অনেক কষ্টে আছে, তাকে যাতে তারা নিয়ে যায়। অনেক কষ্টে নাকি মেয়ে আছে। এখন এই স্বপ্নগুলো তাদেরকে অনেক বেশি ইমোশনালি ড্রেন করে ফেলেছে, মানে এতটাই তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। তারা এরপরে আরেক জায়গা থেকে অনেক লোক এনেছে, ওই চেষ্টাটা তারা চালিয়ে গেছে। এখন আমি, আমার পরেও আবার আরেকজনের সাথে তাদের ওই সময় কথা চলছিল। আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, আমি তাহলে দেখি। আমি ওই দিন ওই জঙ্গলের কাছে গিয়েছিলাম, এই স্পেসিফিক জঙ্গলের কথা কিন্তু আমি সব আমাকে বলে দিয়েছে। মেয়ে কিন্তু এই জঙ্গলের ভেতরে, ওই জায়গাটা, যে জায়গাটা কথা উনি বলেছেন। কিন্তু আমি দূর থেকে জঙ্গল দেখার পরেও এক মুহূর্তের জন্য চিন্তা করিনি যে দিনের বেলায় জঙ্গলে ঢুকি, চিন্তা করিনি। আমি শুধু একটু গামবোট ম্যানেজ করলাম আর একটা শক্তপোক্ত লাঠি। রাতের বেলা আমার কাজ হচ্ছে রাতের বেলা বের হওয়ার। আমার সাথে ছিল 3টা টর্চ, ছোট একটা একদম পকেটের ভেতরে, একটা আমার ওই যে প্যান্টের সাথে একদম ওই যে হুক দিয়ে বিভিন্নভাবে লাগানো, যাতে ওইটা ইমিডিয়েটলি আমার হাতে এসে পৌঁছায়, আর একটা আমার হাতের সাথে ওই
কোনো রকম আর কি পেঁচানো। মেইনলি আলো যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমার জন্য এটা একটু ক্ষতিকর, কারণ আমি একা ঢুকবো এখানে। সন্ধ্যার পরে যখন গ্রামের পরিবেশ আপনি দেখবেন, সন্ধ্যা নামে ঠিকই, এখন সন্ধ্যা ওই আগের মতোই নামে, ওই সন্ধ্যার আলোটা অনেকক্ষণ থাকে, কিন্তু গাছপালা যে জায়গার ভেতরে ওই জায়গাগুলো পুরো নিকষ অন্ধকার হয়ে যায়। যেই জায়গাটা ওই জঙ্গলটা অনেকটা আমার কাছে দেখার পরে মনে হলো কি, আমি যেইভাবে নদীর পাড়ে যাই এটা এরকমই একটা জঙ্গল, মানে কিছুটা নিচু জমি তারপরে বিশাল জঙ্গল। এবং এই জঙ্গলটা নাকি অনেক আগের। এটা নাকি এখানে নাকি মানে জমিদারের মহলও নাকি ছিল, বা এরকম কোনো কিছু কুঠির টাইপের কোনো কিছু ছিল। অর্থাৎ এখানে মানে ঐতিহাসিকভাবে নির্যাতন রিলেটেড কিছু জিনিস আছে। মানে বলা হয়, তারা ওটা বিশ্বাস করে যে ওই জমিদাররা এখানে মনে হয় জেলখানা করে মানুষকে টর্চার করছে। এটা আমি আবার একটা শোনা কথা শুনেই, সেটা হচ্ছে যে শোনা কথা শুনেছিলাম যে অনেক আগে নাকি এইখানে মানুষের শরীরের টুকরা মুকরা পাওয়া যেত, মার্ডার করে এনে এইখানেই টুকরা ফেলায় রাখতো। ওই শিয়াল কখনো কখনো ওই হাড়গোড় বাইরে নিয়ে আসলে মানুষজন তখন দেখতে পারতো যে এখানে মানুষের বডির কিছু অংশ পড়ে আছে, কিন্তু লাশ কখনোই চেনা যেত না। মানে এটা শোনা কথা। এখন জঙ্গল যখন রাতের বেলা আপনি নিজের চোখের সামনে দেখবেন, আলো যতক্ষণ মারছেন ততক্ষণ পর্যন্ত আলো যত দূর গিয়েছে তত দূর পর্যন্ত দেখবেন, কিন্তু সেই আলোর পেছনেও আবার ছায়া দেখবেন গাছের কারণে। আর চারপাশে গুড়গুড়া অন্ধকার। যখনই লাইটটা আপনি নিভাই দিবেন, মানে আপনি জাস্ট ক্লিয়ার এমন একটা স্পেসে, যেই স্পেসে আপনি ছাড়া অন্য কেউ নাই। এখানে কেউ আপনার ঘাড় মটকে দিলেও কেউ টের পাবে না, আর আপনি চিৎকার দিলে দূর থেকে মানুষ শুনবে, কারণ দূরে মানুষ দাঁড়ায় থাকবে আপনার জন্য। তারা চেয়েছিল যে বেশ কয়েকজন আমার সাথে আসবে, কিন্তু আমি বলেছিলাম যে না, আমি একা যাই। তাদের ওই বিশ্বাস যে আমি তাদের মেয়েকে বের করে আনতে পারবো। ওই মেয়ের মা ওই জঙ্গল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে, মানে জাস্ট আমার আশায় যে আমি তার মেয়েটাকে ওইখান থেকে বের করে আনবো মনে হয়, এটা তার বিশ্বাস। তো আমি না, জিরো কনফিডেন্স ছিল আমার ভিতরে। ভয় তো ভয়ের কথা বাদ, ভয় জিনিসটা কি, অত দুর্দান্ত সাহসিক ভেতরে কেউই নেই। যখন নিকোষ কালো অন্ধকারের ভিতরে আশপাশ দিয়ে কে কি ঘোরাফেরা করছে বুঝতে পারবেন না তো। ওই অন্ধকারেরও না একটা মারাত্মক দানবীয় চেহারা থাকে। আমি বিসমিল্লাহ বলে সূরা আনফালের আমার একটা পছন্দের আয়াত আছে, আমি ওই আয়াতটা গুনগুন করতে করতে ভেতরে ঢুকলাম। জঙ্গলের ভেতরে 3-4 কদম দেওয়ার পরে আমার মন আমাকে বলছে তুই আয়াতটা পড়িস না, জায়গাটা ভালো না। এই সেন্সে না, আমি যেটা ফিল করছি জায়গাটা অত্যন্ত নেগেটিভ। কিন্তু এই না যে এইখানে মানে কোরআন পড়লে কাজ হবে না, অবশ্যই কাজ হবে, কিন্তু জায়গাটা এতটাই নেগেটিভ, এটা পাপের একটা জায়গা। আমি মানে এতটা গাঢ়ভাবে সেটা টের পাই যেটা পাপের একটা জায়গা। তো ভেতরে ঢুকেছি না, কয়েক পা ভেতরে ঢুকেছে, তারপরে আমি থেমেছি। আয়াতটা শেষ করি মাত্র, মানে একটা আয়াত ওটা মাত্র শেষ করলাম আমি পড়া। পেছনের দিকে একবার তাকালাম, চিন্তা করলাম যে বের হয়ে যাই, কিন্তু তারপরেও আবার একটু মান সম্মানের ব্যাপার থাকে। আমি সাহেবের কথাটাও মাথার ভিতরে আসলো যে জায়গা সুবিধার না। এখন এই পা দিতে বুঝতে পারলাম যে জায়গা আসলে সুবিধার না। লাইট মারলাম এদিক ওদিক, কিচ্ছু চোখে পড়ে না, কোনো স্ট্রাকচার নাই, কোনো কিছু নাই। কারণ লোকজন বলেছে ভেতরে নাকি স্ট্রাকচার আছে, ভাঙাচোরা স্ট্রাকচার। এখন ভেতরে এক এক কদম যে দিব তখনই সাহস ভেতরে থাকে না। তারপরও ছোট ছোট কদম দিচ্ছিলাম যাতে আমি এবার রাস্তা না হারাই জঙ্গলের ভেতরে। পেছনে কি আছে সেদিকে বারবার আমার নজর যাচ্ছিল। তো যখন আমি খেয়াল করলাম যে আমার ফোকাস পেছনের দিকে, অর্থাৎ এখান থেকে পালানোর, তখন আমি নিজেকে ঠিক করলাম যে না, আমি এখান থেকে যদি পালানোর চিন্তা ভাবনা করি তাহলে আমি এখানে সফল হওয়ার সম্ভাবনাও নেই। আর আমি যাকে উদ্ধার করার জন্য আসছি তার বিপদ আরো বেশি বাড়বে। যাবো না পিছিয়ে যাবো, এমন অবস্থার ভিতরে না হুট করে আমার সামনে একটা মেয়ে এসে পড়ে। ও এবং আমার মধ্যে দূরত্ব আমার হাতের কোনোই সমপরিবার। ওর চেহারাটা আমার চোখের সামনে। আমি চেহারাটা না
বুঝতে পারছি না, কারণ অন্ধকার তো। লাইট আমার পায়ের দিকে তখন। লাইটটা বেশি অত বেশি হাই বিমে ছিল না তখন, কিন্তু বুঝতে পারলাম এটা সে মেয়ে। এবং আমার সামনে সে এমনভাবে নিজের মাথাটা কাত করলো, যেইভাবে কাত করে একজন পজেসড ব্যক্তি, যে সাইকো তখন। আরেকবার মাথাটা ডান দিকে কাত করলো, প্রথমে বামে পরে ডানে। এমনভাবে সে নিজের গলাটা, অর্থাৎ মাথার পেছনের দিকে নিতে শুরু করে যে তার গলা আর নিতে পারবে না, এত পরিমাণ স্ট্রেচ। তারপরে আবার মাথাটা আমার দিকে সোজা করলো, জিব্বাটা বেরিয়ে আসলো, ও দাঁতের কামড় পড়ো জিভের উপরে। চুল এমনভাবে ওর চেহারা জড়িয়ে ধরলো যেন সে ওর চেহারাটা ঢাকার চেষ্টা করছে। চুল আবার সরে গেল। আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি একদম থতমত খাওয়া লোক। আমার হার্টবিট বেড়ে গেছে, কিন্তু আমি জানি যে আমাকে ধরতে পারবে না। আমার হাতে রিং আছে তখন। ও চোখটা এমনভাবে ঘোরালো, মানে ও হয়তো আমার পেছনে কাউকে দেখছে। আমি চুপচাপ ওদিকে তাকানো, কিন্তু আমার নিঃশ্বাস বেড়ে গেছে। আমি শ্বাস নিচ্ছিলাম জোরে জোরে। এটাই হচ্ছে ভয়, আচমকা যখন চোখের সামনে কোনো ঘটনা ঘটে। ও পিছিয়ে গেল কয়েক কদম। ও দুই হাত উঁচু করলো। দুই হাত উঁচু করলো, এতটুকু উঁচু করলো যে ওর হাতের যে মুঠ, এই মুঠটা আমার মাথার থেকে 6 ইঞ্চি উপরে হবে। এবং সে ঘুরলো। একটা গাছ ছিল সেখানে, গাছটা কি গাছ আমি চাই না। দুই হাত দিয়ে ওই গাছে না সে ধাক্কা মারলো, মানে দুই হাত মুঠ করে যদি আপনি ওয়ালে বাড়ি মারেন না, ওইভাবে একেবারে শব্দ হলো একটা। মানে আপনি একটা ফাঁকা দেয়ালে শব্দ করছেন, মানে দেয়ালটা এতটাই ফাঁকা যে শব্দটা ওই রকম শোনা যায়। তারপরে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মৃগী রোগী যেভাবে চিৎকার করে না, ওইভাবে চিৎকার করতে শুরু করলো। মৃগী রোগী চিৎকার করে, কিন্তু মানে মৃগী রোগী তখনই চিৎকার করবে যদি সে পজেসড হয়। মানে মৃগী রোগী খিচুনি আসবে, কিন্তু সে যখন চিৎকার করবে তখন সে পজেসড। এটাকে আমরা মৃগী রোগীর চিৎকারই বলি। সে ওইভাবে চিৎকার করতে শুরু করলো। ওইভাবে সে যখন চিৎকার করতে শুরু করলো, পেছনের দিক থেকে ওই লোকেরা, তারা যে দূরে রয়েছে, তাদের ডাক আমি শুনতে পাইছি। তারা আমার নাম ধরে ডাকছে যে খোঁজ পাইছেন নাকি, খোঁজ পাইছেন নাকি। আমি তাদেরকে বললাম যে আপনারা কথা বলেন না। খুব জোরে চিৎকার করে বলছে যে কেউ কোনো কথা বলেন না, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার গলা মারাত্মকভাবে কাঁপছিল। আমি কিন্তু তাদেরকে তখন বলতে পারছি না যে মেয়েটা আমার চোখের সামনে। এবং আমি যখন ওই কথাটা বলতে পারি নাই, সেই মুহূর্তেই মেয়েটাকে দূর থেকে কে যেন এলো এই অন্ধকারের ভিতরে, কারণ লাইট আমি তার দিকে মারতে পারছিলাম না। কেউ জানি এসছে, যে আসছে তার কপালটুকু আমি দেখতে পেয়েছিলাম। সে মেয়েটাকে ধরলো, টেনে হিসেবে ভেতরের দিকে নিয়ে গেল, যেটা মুহূর্তেই আপনি একটা মোটর সাইকেল আপনাকে বেঁধে দিলাম, আমি মোটর সাইকেলটা টান দিয়ে নিয়ে যাবে আপনাকে, ঠিক এইভাবে সে গেল। আর আমি, আমার দুই কান ভারী মারছে, আমার নার্ভ যে এত এত জোরে পালস, মানে পালস করছে, মানে আমার নার্ভ, আমার রক্ত, আমার কানের আশপাশে যে রক্তের যে ধমনীগুলো, এগুলো যে শব্দ করছে, বাড়ি মারছে, সব টের পাচ্ছি আমি। থ্রবিং। আর আমার হার্ট পাম্প করছে খুব জোরে জোরে। মেয়েটা আমার চোখের সামনে ছিল, নিয়ে গেছে। আমি কি এখন পেছনে যা বলতে পারবো? ইভেন পেছনে কথাও পর্যন্ত আমার মাথার ভিতরে নাই। আমার মাথার ভিতরে চলে আসছে অটোমেটিক্যালি মেয়ে কোথায় নিয়ে গেছে। কিন্তু ওই সময় আমার সাহস গ্যাদার করা জরুরি। তখন আমি করলাম কি, আমি আমির সাহেবকে ডাক দিলাম। আমি যখন আমির সাহেবকে ডাক দিলাম মনে মনে, আমাকে উনি খুব দূর থেকে ইশারা দিয়ে বলল, তুমি আগে যাও, আমি যদি আসি এই মেয়েকে এখান থেকে নিয়ে যাবে, এখান থেকে মেয়ে বের করতে পারবে না কেউ, তুমি ছাড়া এখন। কারণ ওরা তোমাকে চিনবে না, আমি ওইখানে ঢুকলে ওরা বুঝে যাবে। ওরা তোমাকে সাধারণ মানুষের মধ্যে ট্রিট করবে, আর এটাই তোমার হাতিয়ার। উনি আমাকে এইভাবে বোঝালো। তা আমি ওনাকে বোঝালাম যে আমার খুব ভয় লাগে,
তখন উনি আমাকে বলল একটা গাছের সাথে হেলান দিতে, একদম সটান হয়ে দাঁড়ায় থাকতে, কিছু সময় জিকির করতে, আস্তে আস্তে সব শান্ত হয়ে যাবে আমার। তা আমি একটা গাছে হেলান দিলাম, অতখানি সোজা হই নাই, কিন্তু আমি জিকির করলাম যাতে আমার সব শান্ত হয়ে আসে। আমি আসলেই এর পরের কিছু মিনিটের ভেতরে আমি আমার নিজের পুরো কমপ্লিট সেন্স খুঁজে পাই। এবং যেই সময় আমি আমার নিজের পুরো কমপ্লিট সেন্স খুঁজে পাই, ঠিক ওই সময় জঙ্গলের যে শব্দটা, ওই শব্দটা আমার কানে আসে প্রথমবারের মতো। এই জঙ্গলে যখন আমি প্রথমবার ঢুকি, এই জঙ্গলের কোনো শব্দ আমার কানেই আসে নাই। মানে জঙ্গলের একটা শব্দ থাকে কিচির মিচির, ওই শব্দগুলো আমার কানে আসে নাই। অর্থাৎ আমি যখন শুরুতে এখানে ঢুকি সেইখানে ছিল, এখন নাই। এখন নাই দেখে জঙ্গলের শব্দটা ফেরত আসছে। জঙ্গল এমন একটা জায়গা, ওই পোকামাকড় এমন একটা প্রাণী, ওরা পতঙ্গ হলো, কীট পতঙ্গ হলেও যখন ওদের আবেশ ঘটে, মানে অর্থাৎ সেই এন্টিটির আবেশ ঘটে, প্রবেশ ঘটে, ওরা সব চুপ হয়ে যায়। সত্যিকার অর্থে জঙ্গলে কিচির মিচির তখনই বন্ধ হয়ে যায় যখন সেখানে আগ্রাসী কেউ আসে, যে শিকার করার অ্যাবিলিটি রাখে। ওই কীট পতঙ্গ পর্যন্ত চুপ হয়ে যায়। জঙ্গলে পিচাসও ঘুরে, তখন জঙ্গলের কীট পতঙ্গ শব্দও করে, কিন্তু ওই কীট পতঙ্গ যখন টের পায় যে কোনো শিকার করার মতো কেউ আসে, তখন ওরা চুপ হয়ে যায়। অর্থাৎ এই কীট পতঙ্গ আমাকে বুঝাই দিছে থ্রেটের লেভেল কিরকম। নিজেকে শান্ত করলাম। ওদিক থেকে ওনারা কেন জানি বারবার চিৎকার করছিল বহুদূর থেকে। আমি জঙ্গলের পেছনের দিকে যাই, হাই বিমে লাইটটা মেরে বললাম ডিস্টার্ব না করতে। তারা আমাকে অনেকগুলো প্রশ্ন করছে, আমি চিৎকার করে বলছি আমার সাথে কেউ কথা বললেন না। আমি এবার জঙ্গলের ভেতরে ঢুকলাম, পুরো কনফিডেন্ট একটা মানুষ। আমার এখন ওই মেয়েটাকে খুঁজে বের করে লাগবে। আপনি জানেন তখন পর্যন্ত আমি মেয়েটার নামই জানতাম না। এখন তো আমি জানি, পরে তো জানি, কিন্তু তখন পর্যন্ত আমি মেয়েটার নাম জানতাম না। এবং এই মেয়েটার নামটাও একটা ভেজাল আমার জন্য। কেন জানেন? ওই মেয়েটার নাম ইতি। এখন আমার তো হিস্ট্রি আছে এই নামগুলো নিয়ে, এই নামের ঘটনাগুলো আমার লাইফ থেকে কখনো সরে নেই, আমি তো তা ভুলতে পারি না। এবং কাণ্ড কারখানা না ওই সোয়াইবিদের মতোই মনে হলো আমার। কেন জানেন? আমি কেন জানি টের পাচ্ছিলাম যে জঙ্গলের ভেতরে যা শুনছি তার চেয়ে তো আরো খুব খারাপ কিছু আছে। এখন লাইটটার বিম কমায়া, মানে লাইটটা আলো একটু কমায় রাখছি, হাই বিমে রাখি নাই, যাতে আমি দেখতে পারি, আবার ওরাও যাতে ওদের মুভমেন্ট চালু রাখতে পারে। এখন জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসলাম, যেই জায়গাটা মারাত্মকভাবে অদ্ভুত। আমি এই জায়গার বিবরণ না দিলে কখনোই বুঝতে পারবেন না। আমার কেন জানি মনে হয় এইখানে সারি 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 কবর আছে। কেন আমি সেটা বলি, জঙ্গলের ভেতরে আমি যে জায়গাটা যে উপস্থিত হই, এই জায়গাটায় আমার চোখের সামনে আমার আমি আমি বরাবর আরো 5-6জন মানুষ দাঁড় করান কিছুটা দূরত্বে, ডানে এবং বামে। মনে করুন যে 10-12 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়েছে, একটু হেলে দুলে পাশাপাশি দাঁড়িয়েছে। এই এতটুকু পরিমাণ জায়গা সামনের দিকে নিচু হয়ে লম্বা লম্বি চলে গেছে অনেক দূর, অনেক দূর। গাছপালাগুলো কিন্তু ডানে বামে, মানে এই মাঝখানের এই যে কটা মানুষ দাঁড়ালে যতখানি স্পেস হয়, এই লম্বা লম্বি জায়গাটা একটু নিচু। আর এইখানে আমি কবর দেখতে পাচ্ছি রীতিমতো। আমার অন্তর চিল্লা চিল্লা বলতেছিল সব কবর, একেবারে সারি সারি কবর। আমার না ভেতরে এমনভাবে কামড় দিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এই জন্যই তিনি তাহলে বলছিল যে এই স্পেস ভালো না, এই জায়গা ভালো না। মাটির দিকে খেয়াল করলাম ওই সময়। মাটিটা কিরকম জানেন? ঝুরা মাটি, যে মাটির উপরে পানি ছিল, আপনি এখন চাপ দিলে এটা কাদা হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে মাটি শুকিয়ে গেছে। কিন্তু লাফ দিলে বা আপনি নামলেই ওটা কাদা হয়ে যাবে, মানে পানির অস্তিত্ব আছে। উপর দিক দিয়ে এরকম মনে হইতেছে যে কালো কালো মাটি একটু শুকিয়ে গেছে, মানে কালোই হয়ে গেছে রং। আমি আর আমার তখন নজরে একটাই, যে এখানে আশেপাশে স্ট্রাকচার কোথায়, ভাঙা স্ট্রাকচারের কথা বলছে।
তো ভাঙা স্ট্রাকচার এদিক ওদিক খুঁজতেছি, আমি একটা মহিলার কণ্ঠ শুনতে পাই। সে দূর থেকে কি জানি খুব সুন্দরভাবে বলার চেষ্টা করছে। সে যেটা মন্ত্রের মতো পড়ছে বা যেটাই পড়ছে, আমার কাছে জিনিসটা এতটা নাপাক মনে হইতেছিল ওই সময়, মানে এইটা শোনাই উচিত না, আমার কানটা কাইটা ফেলা দরকার। আমার মন বলছিল যে কানটা কাইটা ফেল, কানে এগুলো যাতে না যায়। কেন জানি বিশ্রী পরিমাণ নাপাকি আমার চারপাশে আমি টের পেতেছিলাম। নাপাকি, আমি সিরিয়াসলি বলতেছি, এটা আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারবো না। বিশ্রী পরিমাণ নাপাকি আমি আমার চারপাশে টের পেতেছি। আমার কানের ভেতরে না ভারী মারছিল, মানে কানের পর্দায় থ্রবিং হয়, দেখবেন যে কেমন জানি মনে হচ্ছে, মানে কান আপনি চাপ দিয়ে ধরেন আবার ছাড়ছেন, চাপ দিয়ে ধরেন আবার ছাড়ছেন, এরকম মনে হচ্ছে আমার। মানে কানের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি, বায়ু চাপ এদিক ওদিক হচ্ছে, সেটা বুঝতে পারছি। শব্দ কোন দিক থেকে আসে, কারণ যে জিনিসটা বলছে, যে মন্ত্র বা যেটা সে পড়ছে, এটা আসছে কোন দিক থেকে বোঝার চেষ্টা করলাম, কারণ জঙ্গলের ভিতরে একটা শব্দ বা দিক ধরা যায় না। অনেক অনেক চেষ্টা করলাম, অনেক কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করলাম, শব্দ আসে কোন দিক থেকে। শব্দের সোর্সটা আমি বুঝতে পারছিলাম না দেখে তালাশ করলাম। যে তালাশ স্বামী সাহেব আমাকে শিখাইছেন, ওই তালাশের ওই পার্টটাই আমি আমার নিজের ভেতরে অ্যাপ্লাই করলাম। ওই সময় আমার জানা দরকার। আমি তখন দিক খুঁজে পাই আমাকে কোন দিকে যাইতে হবে, কারণ আমার মুখে তখন জিকিরের বাইরে অন্য কোনো কিছু না। কিন্তু আমি আবারও বলি, আমার চারপাশে প্রচণ্ড রকমের নাপাকি আমি টের পাই, এবং আমার মুখ কন্টিনিউ মানে তিতা হয়ে যাচ্ছে, মানে টক হয়ে যাচ্ছে আমার মুখের ভেতরে স্বাদ। বাতাসে কিন্তু কোনো গন্ধ নেই। এই যে মহিলা যে কি জানি পড়ছে, তার যখন লোকেশনটা আমি বুঝতে পারি যে আমাকে এই দিক বরাবর যেতে হবে, আমি ওই দিক বরাবর ধীরে ধীরে আগাই। আমি আমার লাইটের ওই বিমে প্রথমবারের মতো জঙ্গলের ভেতরে একটা স্ট্রাকচার ধরতে পারি। আর একটু কনফার্ম হই, থমকে দাঁড়িয়ে আর একটু ডানে বামে এদিক ওদিক ঘুরে ফিরে কনফার্ম হই এটা একটা স্ট্রাকচার, আর শব্দ দিক থেকে আসতেছে। আরও কাছে গেলাম, লাইটটা এখন আমার পায়ের কাছে, কারণ আমাকে অন্ধকার রাখা লাগবে এই জায়গায়। লাইটটা আমার পায়ের দিকে, আমি যত সামনের দিকে আগাই, ওই বিশ্রী কণ্ঠটা সে তার ওই বয়ান সে জারি রাখছে, মহিলা মানুষের কণ্ঠ। স্ট্রাকচারটার এত কাছে আমি যে এখন স্ট্রাকচারটা পুরো বিবরণ আমি আপনাদেরকে দিতে পারবো। এটা একটা চুন সরকির রুমের মতো। এটা কালো হয়ে গেছে কিছু অংশ, কিন্তু তারপরে ওইটার ওই চুন সুরকির সেই ভাবটা দেখা যায়, বোঝা যায়। এটার উপরে কোনাকুনি ভাবে মনে হয় কোনো কিছু পড়ছিল, যার কারণে এটা কৌণিক ভাবে এটা স্ট্রাকচার ধসে গেছে একদিকে, এবং দেয়ালগুলো কিন্তু ওই কৌণিক স্ট্রাকচারই রয়েছে তখন, মানে ধসে গেছে সব একটা কৌণিক ভাবে, মানে যেটাই পড়েছে এটা কোনাকুনি ভাবে অর্ধেকই ধ্বংস করেছে এই স্ট্রাকচারের। আমি আস্তে করে যখন ওই 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 স্ট্রাকচারটার কাছে যাই, এখন তো একদম স্পষ্ট সে কি বলছে, আমি তো জানি না কি বলতেছে সে। আমি আস্তে করে উকিয়ে দিলাম, কারণ আমি যখন লাইট বন্ধ করছি তখনই প্রথমবার টের পাইছি। এবার লাইট বন্ধ করছি, লাইট জ্বলা না, লাইট বন্ধ করছি, এই প্রথমবার আমি টের পাই একটা ফেইন্ট আলো। মানে সে যদি কোনো কিছু পড়ে তাহলে ওইখানে একটা আলোর প্রেজেন্স আছে, অর্থাৎ একটু হলেও আগুনের সোর্স। আগুন ওরা যে ভয় পায় তা না, আগুন আপনি কীভাবে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে, আগুন সেও তৈরি করতে পারে। আমি উকি দিলাম, পেছনের দিক থেকে আমি ওই মহিলাকে দেখতে পাই, পুরোপুরি মহিলা। আরেকটা স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারটা একটু ধ্বংস হয়ে গেছে কোনাকুনিভাবে ওইটাও, কিন্তু তারপরে মহিলা পুরো পিঠের দিকে আমি দেখতে পাই, মহিলার সামনের দিকে ঝুঁকা কি জানি পড়তেছে এবং দুলতেছে সে, মানে সামনের দিকে দুলছে, ডানে বামে না, পড়তেছে সে আস্তে ধীরে কি জানি। আর পরে আমার খেয়াল হলো ওই মহিলার কোলে একটা বডি, মানুষের বডি, জানি না কতদিন আগের,
জানি না কিভাবে পচে গেছে। আমি ওই বডির হাঁটুর অংশটা দেখতে পাই, যেখান থেকে মাংসপেশি পচে যাওয়ার কারণে স্কিন কিছুটা ঝুলে যেয়ে ছিঁড়ে যাওয়ার কারণে ওই বোনটা একটু কাত হয়ে বেরিয়ে আছে। হাঁটুর জয়েন্টের ওই দুইটা বোন বেরিয়ে আছে। পুরোটাই যে হাড় বেরিয়ে আসছে এরকম না, মানে এতটা ডিপা হয়ে গেছে ওটা। আপনি স্কিন ফুটা করলেই বকবগিয়ে ভেতর থেকে সব বেরিয়ে আসবে এবং ওই হাড়ও আপনি দেখতে পাবেন যদি স্কিন হাতে ফুটা করে, মানে এই পরিমাণ ফুলে আছে ভেতরে, স্কিনের ভেতরে। এখন মহিলার আমি যেভাবে যেহেতু তাকে পেছন থেকে দেখতে পাচ্ছি, মহিলা ওই ওই লাশের পেটটাতে কোনো কিছু করতেছে, কারণ লাশের যে মাথাটা ওইটা আমি দেখতে পাই। এবং ওইটা কীরকম, ওইটা ওই কাপড় দিয়েই বাঁধা তখনও, এবং কাপড়ের ভেতরে মাটির যেরকম রং থাকে, মানে মাটির রস শুষে নেয় তো, মানে মাটির পানিটা, এবং নিজেরও তো রক্তমুক্ত অনেক কিছু মিলিয়ে এটা একটা বিশ্রী কালার হয়। লাশ উঠালে দেখতে পাবেন কাপড়টা কিরকম হয় যদি বোঝা না যায়। কিন্তু ওটা সাদা না, মানে মাথাটা বাঁধা। সে গুনগুন করছে। আমি জানতাম যে সে এখনই পেছনের দিকে তাকাবে, এবং সে পেছনের দিকে তাকায়। তার ওই চেহারাটা পুরোপুরি বাউন্ড, পুরোপুরি পোড়া চেহারা। কিভাবে বুঝলাম? কারণ যতটুকু ঘুরেছে অতটুকু তো আমি দেখে ফেলছি যা দেখার। আমি বুক ভরে নিঃশ্বাস নিলাম যাতে আমার এই মুহূর্তে মানে কাঁপুনিটা না আসে। আমার হাতের রিংটা আমি বাম হাত দিয়ে সাথে সাথে চেক করলাম। আমার রিং অত বেশি গরম না, সুতরাং থ্রেট লেভেল কিছুটা কম। আমি এবার ওই স্ট্রাকচারকে ঘুরে ওই মহিলার দিকে যাওয়ার চেষ্টা করলাম। ওই স্ট্রাকচার ঘোরার মতো জায়গা নেই, কারণ যেই স্ট্রাকচারের সামনে থেকে আমি মহিলাকে দেখলাম না, ডান দিকে যদি আমি ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি ওই স্ট্রাকচারটা ওই দিক দিয়েও ভাঙা। একটা মাঝারি মানের স্ট্রাকচার, ওইটা আমাকে টপকায় ঢুকতে হয়েছে ভেতরে। সে কিন্তু তখনও তার মন্ত্র পড়া বন্ধ করে নাই। আমি এখন কিন্তু সেদিক দিয়ে যাবো যেদিক দিয়ে বাম দিকে তাকালে সবার আগে কিন্তু লাশের পা আমার চোখের সামনে পড়বে, তারপর ওই মহিলা। আমি অ্যান্টিসিপেট করে রাখছি যে আমি এর চেয়ে ভয়ঙ্কর জিনিস দেখতে যেতেছি। লাঠিটা আমার হাত এতটা শক্ত যে আমি কোনো মুভমেন্ট দেখলে আমি আগে বাড়ি মারব। আর বাম হাতে তখন আমার লাইট এখন পুরো হাই বেমে জ্বালাই দিছি। এখন আমি ঘুরলাম না, সে আমাকে দেখে চমকে গেছে। একটু আগে কিন্তু আমরা পেছনের দিকে তাকাইছি আমার দিকে, এখন লাইট দেখে সে চমকে গেছে। চমকে গিয়ে কিন্তু সে সরে গেছে। সে কিন্তু বসা অবস্থা থেকে আমার দিকেই ঘুরছে। তার সাথে সাথে তার কোলে থাকা লাশ সহসে ঘুরছে। এখন লাশ সহসে যখন ঘুরছে তখন তার সামনে সে যেই জিনিসটা পড়তেছিল ওই জিনিসটাই, ওইটা কোনো কিছুর উপরে ছিল। ওই লাশের ধাক্কার কারণে জিনিসটা পড়ে যায়। একটা বই পড়ে যায়, এবং এটা কুফর। এটা কুফর। কারণ আমার মন বলছিল, পরে এটা কনফার্মেশন আমি পাই, কোরআনের প্রত্যেকটা আয়াতকে 3 দফায় উল্টানো। ওইটা কোরআনের একটা আয়াতকে সে 3 দফায় উল্টেছে। মানে প্রথমবার উল্টানোর পরে সেই উল্টানো আয়াতকে সে আরেকবার উল্টেছে, সেই উল্টানো আয়াতকে আরেকবার উল্টেছে, এবং এমনভাবে রিঅ্যারেঞ্জ করা এর মিনিং বদলে যাওয়ার মতো। কল্পনা করতে পারবেন না একবার ওগুলো বললে কি হয়। যে আমার চোখের সামনে তার কোলে যে লাশটা, ওই লাশটা পেট সে সেলাই করছিল যতটুকু আমি বুঝতে পারলাম। কিন্তু আমার নজর আটকা যায় ওই জায়গার ভেতরে, ওই যে সে কি পড়ছিল তখন তো জানতাম না, কিন্তু মন বাবা বলছিল যে ওটা কুফর, ওটা কুফর, ওটা কুফর, আর খুব খারাপ জিনিস। তার দিকে আমার যখন চোখাচোখি হয়, ওই অল্প কিছু সময়ের জন্য আমার ওই লাশের দিকে নজর যায়। সে লাশটাকে ধাক্কা দিয়ে ফালায়, আমার দিকে লাফ দেয়,
ওইখান থেকে বসা অবস্থা উড়েই আসছে আমার দিকে। আমি শুধু লাঠিটা দিয়ে একটা বাড়ি মারলাম, যে বাড়ি তার গায়ে লাগে নাই, লাগার কথাও না। বাড়িটা যে লাগছে স্ট্রাকচারের উপর, আর আমি পড়ে গেছি, কারণ ও আমার চেহারা বরাবর আসছিল। আমি নিচে পড়ে গেছি, মাথার পেছনে প্রচণ্ড একটা বাড়ি খাই। ওই স্ট্রাকচারের ভেতরে যা ছিল ওই জিনিসগুলা ওই নিচে পড়েছিল, ওগুলোর সাথে বাড়ি খাই। এখন লাফ দিয়ে উঠলাম, এখন তো একটা আতঙ্ক ভেতরে কাজ করছে। ওই বডি ওইখানে নাইও, ওই বডিও ওইখানে নাই, কিন্তু ওই বডিটা তো থকথক লিকুইড বেরিয়ে গেছিল না, ওই লিকুইড ওইখানে ছিল। বডিটা যখন রেস্টিং কন্ডিশনে ছিল না ফ্লোরের উপরে, বডি থেকে তো ঘামায় ঘামায় লিকুইড বেরোইতেছে ওই ছাপটা মাটির উপরে। আর ওই বইটা উল্টে পড়ে গেছে। তখন পর্যন্ত জানতাম না ওইখানে রিহাল যেরকম আমরা ব্যবহার করি না, একটা রিহাল ছিল, যে রিহালটা একটা টুলের মতো, ও ওইটার দিকে তাকে ওটা পড়তেছিল তখন। আর তখন সে তার কর্ম করতেছিল। পেছনের দিক থেকে মেয়েটা আমার উপরে হামলা করে। আমি ওইটা দাঁড়াতে দাঁড়াইতেই আমাদের যে মেয়েটাকে খোঁজার জন্য আমি আসছি, ওই মেয়েটা আমার পেছনের উপর থেকে হামলা করে, আমার চুল টাইনা ধরে সে, এবং তার সাথে আমার ধস্তাধস্তি হয় খুব জোরে। এক পর্যায়ে আমাকে একটা খামচি দেয়, আর আমার কানের পাশ দিয়ে চুলে এত জোরে টান মারে যে আমি আর তাকে ধরে রাখতে পারিনি। ওই ওই রিয়াকশনে যখন আমি সরে যাই, মেয়েটা ওইখান থেকে আবারও পালায়। প্রচণ্ড ধস্তাধস্তি, মাথায় ব্যথা, আশেপাশের পরিবেশ কি একটা অবস্থা বুঝে উঠে পারতাছি না আমি তখন। তারপরও উঠে দাঁড়াই, মাথা ঝিম ধরে গেছে তখন। আমার হাতে লাঠি কিন্তু ছুঁড়ে যাওয়ার মতো অবস্থা রাখি না, কারণ লাঠির সাথে মানে আমার একটা নট বাঁধা ছিল, মানে আমার হাত থেকে যাতে কোনো কিছু পড়ে গেলেও ওইটা আমার সাথে যাতে ঝুলেই থাকে, এই জন্য লাঠিও বাঁধা ছিল ওইভাবে। মানে লাঠি আমার হাত থেকে যদি পড়েও যায়, দড়ির সাথে সে বাঁধা আমার হাতে, লাঠি আমার কাছেই থাকবে। আমি সাথে সাথে লাঠি হাতে নেই, আমি এদিক ওদিক আগে তাকাই যে কেউ আমার পেছন দিক থেকে আসতেছে কিনা, কারণ আমার ঘাড়ে আমি এমন সেন্স টের পাচ্ছি যে কেউ এসে আমার ঘাড়কে এখনই ধরবে, কেউ এসে আমার ঘাড়কে এখনই ধরবে। মেয়েটা নাই, ইতি এখানে এখন নাই, কিন্তু ওর গায়ের যে গন্ধটা ছিল, আপনি অনেকদিন গোসল না করলে, আপনি কিছু মানুষ হয় না, আপনি দেখবেন যে প্রচণ্ড উৎকট গন্ধ আসে তাদের কাছ থেকে, ওই রকম উৎকট গন্ধ তার গা থেকে আসছিল প্রথমবারও যখন আমি তাকে দেখি তখনও। আর এই যে ধস্তাধস্তির সময় তার গা থেকে ওই গন্ধটা আসছিল, সেই গন্ধটা আমার পুরো শরীরে ছড়াই গেছে। ততক্ষণে আমি ডিসাইড করলাম যে আমি আর এখানে দাঁড়াবো না, এক মুহূর্তের জন্য দাঁড়াবো না। আমি তখন ওইখান থেকে হাঁটতে শুরু করলাম। জঙ্গলের ভিতরে রাস্তা হারাই ফেলছি। এখন আমি জানি না আমাকে আসলে যেতে হবে কোন দিকে। পরে যখন আমি খুব জোরে চিৎকার করলাম, ওই যে কু করে, তারা ওই রকম একটা শব্দ করলে তাদেরকে বলা ছিল যে আমি এরকম শব্দ করতে পারি, আপনারা রেসপন্স করবেন আমার শব্দ শুনলে। তারাও ওই শব্দের রেসপন্স দেয়। তো রেসপন্স দেওয়ার পরে ওই রেসপন্স ফলো করছি আমি যত ওই কু শব্দ শুনছি, তারাও আমি বুঝতে পারলাম যে তারাও জঙ্গলে মুখের সামনে চলে আসছে। আমিও তাদের দিকে আগাচ্ছি, কারণ আমার এখন এখান থেকে একটু বের হওয়া দরকার, রিল্যাক্স হওয়া দরকার আমার। আমি হুট করে খেয়াল করলাম যে আমার ডান দিকে একটু পেছনের দিকে সেই কবরের জায়গাটা, ওই লম্বা লম্বি বিশাল যে স্পেসটা, যেখানকার মাটি কালো, শুকনা কালো মনে হয়, কিন্তু লাভ দিলে বা নামলেই দেখবেন এটা কাদা। ওদিকে আমি ইচ্ছে করে লাইট মারি। খুব ঠান্ডা মাথায় শুনেন, আমি লাইটে এলইডি ফ্ল্যাশ লাইট, সেই লাইটে আমি নিজের চোখে দেখতে পাই একটা বডি মাটির উপরে, মানে এটাকে কবর থেকে বের করে আনছে, খুব সুন্দর করে মাটি অপোজিট পাশে জমানো। কবর জন্য মাটি কাটা পরে এক পাশে জমায় না, ওইভাবে জমানো, এটাকে সেইভাবে বের করে আনছে। এটা একটা 6 ফিট সাইজের বডি, যে বডির পেট একদম ফুলা, এবং সে একজন নারী। তার গায়ে কোনো কাপড় নেই, কিন্তু যে কাপড়গুলো, সে কাপড়গুলো হচ্ছে
শরীরের সাথে মনে হয় যেন লেপ্টে গেছে, কোনো কাফন না। তার চেহারাটা থেকে মনে হচ্ছে যে তখনও মনে হচ্ছে যে কি জানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, মানে ওই যে পোকার মতো। এদের চেহারা তখন ইনট্যাক্ট। এক পাশ থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম। তারপরে যখন আমি ওইখান থেকে সরার চেষ্টা করলাম, আরেকবার পেছনের দিকে তাকালাম, দেখলাম যে লাশের মাথা ঘুরে আমার দিকে তাকায় আছে। এক মহিলা, আনুমানিক বয়স 50 হবে, পান খাওয়ার কারণে তার ঠোঁট একদম লাল। ওই অবস্থায় চোখগুলো খোলা, ওই লাশ পান চিবায়। আমি ওই জঙ্গল থেকে যখন আমি বেরিয়ে আসি, তারা আমাকে দেখলো, তারা আমার অবস্থা বুঝলো যে কিছু ঘটনা ঘটছে। 100টা প্রশ্ন করলো, কোনো কথার উত্তর দিলাম না। বারবার বললাম যে আমাকে একটু বাসায় নিয়ে যান। আমি ওই বাসায় ঢুকলাম, তাদেরকে বললাম যে আমাকে একটু পানি দেন, তাড়াতাড়ি আমার গোসল করা দরকার। আমার কাপড় গায়ে ময়লা লেগে গেল, আমি ওই কাপড় আলাদা রেখে ওই কাপড় একটু অন্য ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করি আর নিজে গোসল করি। তখন গোসল করার পরে আমি সরাসরি বললাম যে আমার একটু রেস্টের প্রয়োজন, আগে কথা পরে বলবো। আমি শুয়ে পড়লাম। এতটা ক্লান্ত ছিলাম আমি শুয়ে পড়লাম, এবং আমার মনে হয় যে আমার শুয়ে পড়ার পরে আমি যা দেখলাম, আমার সেটা দেখা উচিত হয়নি। কারণ আমি স্বপ্নে যা দেখি সেটা আমার সাথে হয়, ওইটা আমি ঠেকাইতে পারি না কখনো। আমি শুয়ে পড়েছিলাম, ক্লান্ত ছিলাম, ঘুমানোর কোনো ইচ্ছা ছিল না, একটু রেস্ট নিতে চাচ্ছিলাম যে আমার নিয়ম ভেঙে আমি তাদের বাসায় একটু খাবার খাবো, যেটা আমার নিয়ম। আমি কারো বাসায় কোনো খাবার খাই না। আমি নিয়ম ভেঙে চাচ্ছিলাম যে আমি একটু খাবার খাবো, কিন্তু আমি ঘরের ভেতরে চলে গেছি। আমি ঘরে দেখতে পাই আমি ওইখানে ওই যে 6 ফিট যে লাশটা, ওই লাশটার সামনে দাঁড়ানো, এবং আমি ডেসপারেটলি চেষ্টা করছি ওই লাশটাকে কবর দেওয়ার। আমি লাশটাকে ধরে কবরের উপরে নামানোর চেষ্টা করি। আমি যদি বডিটা একটু নামানোর চেষ্টা করি, পায়ের দিক আবার উপরের দিকে উঠে যায়। আমি পায়ের দিক নামানোর চেষ্টা করি, তো মাথার দিক আবার উপরে উঠে যায়। যখন আর পারি না, তখন আমি চেষ্টা করলাম এটাকে ধাক্কা দিয়ে লাশ মাটিতে ফেলে দিতে, গর্তের ভেতরে লম্বালম্বি যে গর্ত থেকে তাকে উঠানো হয়েছে। অনেক ধাক্কাধাক্কির পরে এক পর্যায়ে লাশের পেট ফেটে আমার হাত ঢুকে গেছে। তারপরও আমি কিভাবে জানি ওই লাশটাকে কবরের ভেতরে ফেলতে সক্ষম হই। মাটিগুলো যে ঝুরঝুরা কাদার মতো, আমি মাটিগুলো ঢালতে শুরু করলাম। হাত দিয়ে মাটির বড় বড় চাই ফেলতে পারছিলাম মতো। ওই বড় বড় চাইগুলো যখন ফেলছিলাম, তখন ওই বড় বড় চাইগুলো ধরার সময় যেহেতু থকথকে, কেন জানি মনে হলো এই থকথকে কোনো কিছু পানি না, এই থকথকে যা এই মাটির সাথে যা মিশে আছে থকথকে, এগুলো কেন জানি আমার মনে হচ্ছিল মানুষের দেহের চর্বি। কেন জানি মনে হচ্ছিল যে এই মাটির ভেতরে মানুষের দেহ মিশে গিয়ে হাড়গুলা বাদে পুরো শরীরে সবকিছু মিশে এই মাটিকে কাদার মতো করে ফেলেছে। আর আমি ওই ঘরের ভেতরে দেখছি, আমি সেই মাটি বুঝতে পারছি এরকম, এর ভেতরে মানুষের চর্বি মেশানো, এই জন্য অত কিছু। তারপরে সেই অর্ধেক মাটি দিয়েই কবর প্রায় ভরে ফেলেছি। হাত দিয়ে থাপড়াচ্ছি কবরের উপরে যাতে লেভেল হয়ে যায় থকথকে কাদা মাটিটা। সবকিছু শেষ করে যখন আমি দৌড় দিয়ে ওখান থেকে বের হবার চেষ্টা করছি, আমি পেছন থেকে শব্দ শুনতে পাই এরকম। এবং ওই শব্দ শুনতে পাওয়ার পরে ঘরের ভিতরে, কিন্তু ওই শব্দ শুনতে পাওয়ার পরে যখন আমি পেছনের দিকে তাকাই, আমি আবার দেখলাম মাটি সরানো, লাশ উপরে, সেই আগের মতো। আমি দৌড়ে গেলাম সেইখানে, আবারও সেই লাশকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম। এবার আর ধাক্কা দিতে পারছি না, কারণ যদি জোরে ধাক্কা দিই, যদি আবার চামড়া ছিঁড়ে কোনো কিছু ছিঁড়ে যদি আমার হাত ভিতরে ঢুকে যায়। অনেক কষ্টে
মানে হাতকে কাত করে, হাতে তালু দিয়ে না, হাতের বাহু যে কোন এটাকে কাত করে এইভাবে লাশকে ধাক্কা দিয়ে আপ্রাণ চেষ্টা করলাম ভেতরে ফেলতে। যখন এইবার লাশটা আবারও ভেতরে পড়লো, উপর থেকে যখন আপনি পানি নিচে ফেলবেন, সেই পানি পড়ার পরে পানি যেরকম স্প্ল্যাশ করে, লাশটা নিচে পড়া মাত্রই লাশটা ওই যে ভারী নিচে পড়েছে, চারপাশ থেকে থকথকে কালো লিকুইড যেটা লাশের ভেতরে থাকে, পচে যাওয়া রক্ত, পচে যাওয়া সেই মাংসপেশি, মানে ওই আঘাতে ছিটকে আসে উপরের দিকে। আমার চেহারায় সেটা পর্যন্ত লাগে। আমি গন্ধে নিজের হাত নিজের চেহারা দিতে পারছি না, কিন্তু তারপর প্রচণ্ড গন্ধ। পরে আমি ওই ঘরের ভিতরে আরেকটু দেখলাম যে আমি আপ্রাণ চেষ্টা করছি মাটি থেকে কাকে জানি টেনে তোলার। উপর দিক দিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি কাকে জানি আপ্রাণ চেষ্টা করছি মাটি থেকে টেনে তোলার। ব্যাস এটুকুই। আমার ঘোরটাই কেটে গেল। আমার ঘোর কেটে যাওয়ার পরে আমি উঠে বসলাম, তখন রাতের বাজে প্রায় 2টা বাজতে অল্প কয়েক মিনিট বাকি। এবং ওই ঘোর কেটে যাওয়ার পরে আমি যে রেস্টও ছিলাম, ঘুমিয়েও গিয়েছিলাম, আমার শরীরটা একটু সজীব অনুভব হয়। মনে হলো যে মাথার উপরে যত ভার ছিল সব নেমে গেছে, কিন্তু তখনও আমার নাকে মুখে আমি স্বপ্নে যেরকম গন্ধ টের পাচ্ছিলাম ওইরকম গন্ধ টের পাচ্ছিলাম। দরজার বাইরে যে লাইট জ্বলছিল, তাদের ওই যে টিন শেডের ঘর, ওই দরজাটা তো ভেজানো, তো ওই বাইরে যে লাইট জ্বলছিল সেটা আমি দেখলাম। তা হালকা করে গেট খুললাম, দেখলাম যে একজন বসা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে বাকি সবাই কি ঘুমিয়ে গেছে কিনা। ওমা, সবাই যাক না। তারা তখন ওইখানে বসে কথাবার্তা বলছিল, ওই মেয়ের মা বাবাও। তারা সবাই হুমড়ি খেয়ে পড়ে জানার জন্য যে মানে কোনো কিছু আমি জানি কিনা, আর মানে আমি কোনো কিছু দেখছি কিনা, তাদের মেয়েকে আমি দেখছি কিনা, মূল কথা হচ্ছে এটা। এবং আমি তাদেরকে বলি আমি এখন আবার যাব এখানে, আমি এখন আবার যাব, কিন্তু আমাকে শুধু একটা কথা আপনারা বলেন, ওই যে জায়গার ভেতরে যে লম্বালম্বি বিশাল একটা এলাকা, এই যে একটু কাদামাটির মতো জায়গা, এখানে যে এত কবর আসলো কোত্থেকে? তখন একজন আরেকজনের দিকে তাকালো, তারপরে বলল ওইখানে তো এত কবর না, অল্প কয়েকটা কবর, 5জন 6জনের কবর হবে। তখন আমি জিজ্ঞেস করলাম ওই কবর এখানে কেন? তারা বললো যে এই যে 5জন 6জন এরা সবাই হচ্ছে আপনার ওই কেউ মানে আত্মহত্যার লাশ। তো কেউ বিষ খেয়েছে, কেউ গলায় ফাঁস নিয়েছে, এরকম অনেক লোকের লাশ। এই 5জন 6জনই ওই লাশগুলো ওইখানে দাফন দেওয়া। কিন্তু ওই জায়গা তো তারা ভিজিট করে না, এই জন্য তারা জানে না যে ওই জায়গাটা কাদার মতো। আমি বললাম যে মাটি ওই জায়গায় একদম নিচু, কেন মনে হবে যে এটা একটা খাল, আশপাশে মাটি থেকে ওই জায়গাটা 1 হাত নিচু, ডোবার মতো মনে হয়। তখন তারা বললো তারা আসলে ওইখানে চায় না, জায়গাটা সুবিধার না। তো ওই লোকজন এই জন্যই ওদিকে তো আসলে ওই মালিকানা কারণ নাই। সরকার যদি এইটা খাস জমি করে নেয় তাহলে এটা খাস জমি হয়ে যাবে, সরকারি খাস জমি। তো এই জন্য আর কি ওইখানে আমরা কেউ যাইও না। ওই সর্বশেষ একজনকে কবর দেয়। আমি তখন জিজ্ঞেস করলাম তার সে কে, মহিলা? বলে যে হ্যাঁ। আমি বললাম কীভাবে মারা যায় সে? তারা বলে যে ওই মহিলা বিষ খেয়েছিল, সে নিজের পানের সাথে বিষ মিশিয়ে সে বিষ চাবায়া খাইছে, কারণ সে বিষ গিলার মতো সাহস তার ছিল না, ওই পানের সাথে চাবায়া খাইছে, এই জন্য সে আর কি খাইতে পারছে। এবং মেডিকেলে নিয়ে গেছে, তারপরও অনেক কষ্ট হয়েছে, তারপরে সে মারা গেছে। এখন মারা যাওয়ার পরে এইখানে কেউ আর ওইখানে দাফন দিবে না, এমনকি পরিবারেরও কোনো কথা নেই। তো ওইখানেই তাকে সর্বশেষ দাফন দেওয়া হয়। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ঘটনা কবে? তারা বললো যে তাও তো 2-3 বছর আগের। বললাম ঠিক আছে, আমি এখন বের হব, আমি আবার যাব। মহিলার মা মানে মেয়েটার মা, ইতির মা খুবই ইমোশনাল। সে বারবার আমাকে বলছিল যে মানে তার মেয়ের কোনো কিছু আমি জানি কিনা। আমি তাদেরকে শুধু একবার বললাম আমি আপনাদের মেয়েকে দেখছি, এই জন্য আমি আবার যাব, কিন্তু এত কথা জিজ্ঞেস করেন না এখন আর। আমি আরেকটা কথার উত্তর দিব না,
আমাকে ওইখানে নিয়ে যাবেন, বাকিটা আমি দেখব। তো তারা আমাকে পরে ওই জায়গায় আবারও নিয়ে যায়, এবং আমি এবার তাদেরকে বলে রাখি যে আমি আপনাদেরকে ডাক দিলে আপনারা আমার ডাকে সাড়া দিবেন। আর ওনাদেরকে এটাও বলে রাখি, আপনারা জঙ্গলের সীমানার একদম কাছাকাছি থাকেন, দূরে থাকেন না। মানে তাদেরকে আমি বলে দিই আমি জঙ্গলে ঢুকবো, তারাও একবারে জঙ্গলে ঢোকার মুখে ওই নিচু জমিতে যাতে অবস্থান করে সবাই, যাতে আমার ডাক তারা যাতে ইমিডিয়েটলি শুনতে পারে। তারা চেয়েছিল আমার সাথে যেতে, কিন্তু আমি তাদেরকে বলি যে আপনারা যান, আমি কোনো কিছুই পাবো না, আমাকে একা যেতে হবে। ভয় লাগে না? ভয় লাগে। আমিও ভয়ের বাইরে কেউ না, ভয় আমাকেও গ্রাস করে। আমি যখন আবার দ্বিতীয়বার ঢুকি, আমার মনের একটা ইচ্ছা ছিল যে আমি চেষ্টা করব ততটুকু পর্যন্ত, কিন্তু বিশ্বাস করুন আমি ওই কবরস্থানের দিকে যাওয়ার নিয়ত আমার ছিল না। কিন্তু নিয়ত ছিল না সেটা কথা না, কথা হচ্ছে আমি জঙ্গল থেকে একটু বেরিয়েছি মানুষের কথা শুনে শুনে, মানে ডাক শুনে শুনে। এই জঙ্গলের ভিতরে আমি কিছুই চিনি না, দ্বিতীয়বার ঢুকেছি তাও চিনছি না কোনো কিছু। চিনব কিভাবে যখন এত চাপের ভিতরে থাকবেন, আপনার দৃষ্টিসীমা কমে আসে। আর যাই হোক, রাতের বেলা এক জায়গা দেখে তার চেনা বা ঠাওর করা অনেক বেশি কঠিন। তা আমি এখানে নতুন, আর পরিবেশ তো অনুকূলে না। আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আমি সূরা আনফালের আয়াতটা পড়ছিলাম। আমার সাথে লাঠি ছিল, এবার লাঠিতে আমি বুদ্ধি করে সূরা ফালাক আর সূরা নাস 11 বার পরে অল্প একটু পানি পড়া লাগিয়ে দিয়েছিলাম ওই লাঠির ভেতরে। লাঠিটা ভেজা থাকবে অনেকক্ষণ। হাতের টর্চ, পকেটে টর্চ, হাতের টর্চ হাতে বাঁধা, পকেটের টর্চ পকেটে। এবার আমি সামনের দিকে আগাই, আস্তে 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 বোঝার চেষ্টা করছি যে ওই স্ট্রাকচারটা কোথায়। আর আমি আস্তে আস্তে একটু পর পর কিছু কথা থাকে বা কিছু জিনিস থাকে যেগুলো করি আমরা, যেগুলো বলা যায় না। ওই জিনিসটা করছিলাম একটু পর পর, যাতে খুব দ্রুত ইতির সাথে আমার যোগাযোগ হয়। মানে ইতি তো পজেসড, তো যে ইতিকে ধরেছে সে তো এইখানেই আছে এখনো, তার সাথে আমার যাতে কন্ট্যাক্ট এস্টাবলিশ হয় তাড়াতাড়ি। কারণ তার সাথে কিন্তু আমার কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়েছিল, কিন্তু ওটা অ্যাক্সিডেন্টাল। তাকে আমি ওইখানে খুঁজে পেয়েছিলাম। আমি জঙ্গলের ভেতরে যে আরো কত দূর গিয়েছি আমি তা বুঝতে পারছি না, কিন্তু কদম সব ছোট 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 কদম দিয়ে কিন্তু মনে হয় যে স্বাভাবিকভাবে যত দূর হাঁটছে অত দূর। আমি কান পেতে বোঝার চেষ্টা করলাম যে জঙ্গল কি এখন জাগ্রত না নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু না, জঙ্গল জাগ্রত। অর্থাৎ মানে শিকারি এখানে আশপাশে নাই। শিকারি থাকলেই তাহলে জঙ্গলের পরিবেশ একদম শান্ত স্তব্ধ হয়ে যায়। আমি অনেক দূর থেকে কিছু শব্দ পাচ্ছি, যে শব্দটা কেন জানি মনে হলো যে এই ইতিরই হবে। কেন জানি আমার মন বাবা বলছে যে ওটা ইতি। কিছুটা গোঙানিক, কিছুটা কান্না। মানুষ, মেয়েরা অনেক সময় একটু ফুপিয়ে কান্না করে না, মানে এমন না যে আপনাকে ভয় দেখানোর জন্য, সে কষ্টে রয়েছে ওরকম, কিন্তু অনেক দূর থেকে আসছে। আমি ওই শব্দটা ফলো করার চেষ্টা করলাম, কান এদিকে ঘুরলাম, ওদিকে ঘোরালাম, এদিকে ঘুরাই ওদিকে ঘুরাই, শব্দ বুঝতে পারছিলাম না। এখানে একটা ঘটনা ঘটে। আমি কিন্তু ততক্ষণে ৮ ঘন্টা পার করে ফেলেছি, আমি কিন্তু কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। যে দুটা জায়গা আমার চোখের সামনে পড়েছিল, কিন্তু এই ৮ ঘন্টায় আমি শুধুমাত্র ওই ফুপিয়ে কান্না শব্দ ছাড়া কিচ্ছু টের পাইনি। এবং এই ৮ ঘন্টায় যে আমি যে একা ছিলাম না, আমার যে ভয় বা রাগ, এটা একেবারে সরে গিয়েছে। আমার পুরোপুরি ফোকাস চলে আসছে যে আমার একটা মাত্র উদ্দেশ্য, যে ইতি আশপাশে কোথাও আছে, ওকে খুঁজে বের করা লাগবে আমার। এই ফোকাসে আমার চলে আসলো, মানে মানে পুরা মস্তিষ্ক, পুরা মানসিকতা এই ফোকাসের উপরে নির্ভর করা শুরু করলাম। আমার ওই সময় কিন্তু মানে একটু আগে যে ঘোরে যে জিনিসটা দেখেছিলাম, ওইটা আমার মাথার ভেতর থেকে সরে যাওয়ার কারণে আমি খুব দ্রুত মুভ করতে শুরু করি জঙ্গলের ভিতরে। হাঞ্চ বুঝেন? হাঞ্চ অর্থাৎ টের পান, বা সিক্সথ সেন্স আপনাকে বোঝায় যে এদিকে ওদিক ওদিক ওদিক। আমার সিক্সথ সেন্স আমাকে বোঝাচ্ছিল যে আমি যেদিকে অগ্রসর হচ্ছি ওদিকে কবরস্থান।
এই জন্য আমি থমকে দাঁড়াই, এবং যে সময় আমি থমকে দাঁড়াই না, সাডেনলি না পুরো জঙ্গল শান্ত হয়ে গেছে। পুরো জঙ্গল শান্ত হয়ে গেছে আবার, একেবারে পিন পতন নীরবতা। এবং এই পিন পতন নীরবতার মাঝখানে আমি যদি নড়ি একটু, গাছপালা আমার পাটা লাগতেছে না, নিচে পাতাতে আমার পা লাগতেছে না, শুকনো খড়খড়া মাটির উপরে পা লাগে না, শব্দ হয় শুধু ওইটুকু। যেই মুহূর্তে বুঝলাম যে পুরো জঙ্গল আবার শান্ত, অর্থাৎ আমি শিকারের এরিয়ার ভিতরে, মানে যে শিকার করে তার এরিয়ার ভিতরে আসছে আবার, আর না হলে সে প্রবেশ করছে জঙ্গলে। আমি এতক্ষণ পর্যন্ত ফালাক নাস বা কখনো আনফাল পড়ছিলাম, কিন্তু এখন ডাইরেক্ট সুইচ করি আয়াতুল কুরসির উপরে, এবং আমার আয়াতুল কুরসি পড়া ছিল গুনগুন গুনগুন, জোরে না, জোরে পড়ার দরকার নেই এখন। আমি কিছু সময় পরে, 1 মিনিটও যায়নি, আমি বুঝতে পারছিলাম যে আমার চোখের সামনে কেউ আছে। তো আমার লাইটটা আমি নিচের দিকে নামাইনি এবং তাকিয়ে থাকি সেই জায়গাটার দিকে। গাছপালা রয়েছে, ঝোপঝাড় রয়েছে, কিন্তু তাকিয়েছিলাম ওই সময়, ওই দিকে আমি লাইট পেরেছিলাম, কিন্তু আমার মন বলছিল ওই জায়গায় কেউ আছে, ওই পাতাগুলোর পিছনে লুকানো কেউ। লাইটটা যখন সরালাম, লাইট চাপ দিয়ে ধরে রাখলাম হাতের ভেতরে, কিছু সময় পর আমি বুঝতে পারলাম যে একটা ছায়া দাঁড়ানো, 6 ফিটের ছায়া। 6 ফিট এই জন্য যে আমি মাপতে পারি, আমার চোখে দেখে আমি সেটা বুঝতে পারি সে আমার সাথে একটু উপরে। কেন জানি মনে হলো যে এটা সেই নারী যাকে আমি ঘোরে দেখেছি, সেই মহিলাই মনে হয়। এবং বিশ্বাস করুন, তখন মুখে যে পান চাবায় না মানুষ, ওই পান চাবানোর মতো শব্দ আসতে শুরু করলো দিক থেকে, একটা মুখ খোলা রেখে পান চাবাচ্ছে সে, শব্দ করে করে আমাকে বোঝানোর জন্য। আমি পেছনে 2 কদম নিই, কিন্তু তার দিকে নজর রেখে পেছনে 2 কদম নিয়ে ডান দিকে, ওর দিকে ঘাড় রেখেই ডান দিকে হাতের সাহায্যে একটু মুভ করি, 2 হাত 3 হাতের মতো। তারপর পরই আমি ওদিকে একটা ফু মারলাম। ফুটা না মারলে হচ্ছে না, কারণ ও আমার খুব কাছে, ও আমাকে আঘাতও করতে পারে, আমার উপর চড়াও হইতে পারে। আমি যে সময় ফুটা মারলাম, আয়াতুল কুরসি পড়া ফুটা, কারণ আমি পড়ছি কন্টিনিউ, জঙ্গলের ভেতরে একটা মুভমেন্ট হলো, যে মুভমেন্টটা কয়েক হাত পিছিয়ে গেছে, মানে জঙ্গলের ভেতরেই কোনো কিছু সরে গেছে, পাতাগুলো কিন্তু নড়ে উঠেছে রীতিমতো। ওর মধ্যে আমার মধ্যে আবার একটা ডিস্টেন্স আসছে এখন, কিন্তু আমি বুঝতে পারছি ওদিকে ঘোরাফেরা করে। আমার মন বলছিল যে আমি যদি ডান দিকে একটু চাপি, আর একটু ডান দিকে যদি চাপি, তাহলে হয়তো আমি স্ট্রাকচার পাইতে পারি। কিন্তু আমার নজরে, আমি তো ডান দিকে ঘুরেছিলাম, ওই যে কিছু দূর আগিয়েছি, আমার বাম চোখের কোণ বরাবর নজর পড়লো ঠিক ওই যে গোরস্থানটা, ঠিক ওই গোরস্থানটা। এখন জঙ্গলের ভিতরে যে জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, সেখানে আমি টের পাচ্ছিলাম যে আমার সোজা বরাবরই, কিন্তু ওই যে মুভ করে গিয়েছে, মুভ করে যাওয়ার পরে তার দিক ঠিক নাই আমার। এই জন্য এখন মনে হচ্ছে যে কবরটা সরে গেছে, মানে কবরস্থান সরে গেছে। তখন আমার এরকম মনে হচ্ছিল যে কবরস্থান নিজের জায়গা থেকে সরে গেছে, কিন্তু আসলে তা না, আমি তো জঙ্গলের ভিতরে ঘুরে গিয়েছিলাম। আমি ওই জায়গাটা দেখার পরে না, আমার কলেজের ভিতরে এত জোরে ভারী মারলো, আমি ফুল স্পিডে ওই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, ফুল স্পিডে। আমি ওইখান থেকে যাওয়ার যখন চেষ্টা করলাম, তখন মানে এক বিকট গলায়, চিৎকারও না, কিন্তু এমন এক নারকীয় কণ্ঠে, মানে কে যেন প্রচণ্ড যন্ত্রণা পেয়ে যদি ঘুমিয়ে ওঠে না কোনো নারী, মানে অত্যন্ত নারকীয় কণ্ঠে কেমন যেন একটা শব্দ করে বসলো। আমার রোটা কাইপা উঠছে ভয়ে, এই আমার হাত পাট, মানে এখন বলার সময়ও পশমগুলো দাঁড়িয়ে গেছে, কারণ এটা আমার চোখের সামনে জীবিত এখনো। এই স্মৃতিগুলা কোনোদিন মরবে না। যত চিন্তা করি তত সব মনে পড়ে, যত চিন্তা করি তত মনে পড়ে। ওই শব্দটা যখন শুনলাম, মানে এই যে সাহসটা ছিল, সেই সাহসটা আমার হুট করে গায়েব হয়ে গেল। তারপরও নিজেকে শক্ত করে ধরে রেখে এবার একেবারে জিদ্দার বসে টর্চ লাইটটা মাথার উপরে নিলাম, মানে একটু উঁচু থেকে মারলাম ওদিকে। টর্চের আলোতে আমি ওই গর্ত আসলেই দেখি, ঠিক যেভাবে স্বপ্নে দেখেছিলাম যে কবর খোঁড়া, ঠিক যেভাবে দেখেছিলাম কবর খোঁড়া, মাটিগুলা ওই পাশে স্তূপ করা। কিন্তু এবার না, কবরের উপরে ওই
যে পাশে আমি দেখেছিলাম যে 6 ফুট আকৃতির মহিলা, বা ওই যে লাশের কন্ডিশন এরকম ছিল, ওই জায়গায় কিন্তু মেয়ে মেয়ে দেখে শুকনা মনে হয়। এবং এক মুহূর্তে বুঝতে পারলাম ইতি, এটা ইতি। কিন্তু আমি যে ওকে ধরতে যাব, আমার সামনে যে জায়গাটা কাদা, এবং আমি স্পষ্ট বুঝতে পারি আমি এখানে নামলেই ডেবে যাব হাঁটু পর্যন্ত, আর এইটা আমার দুর্বল জায়গা। আমি এখানে নামলে বিশাল বিপদে পড়বো, আর চিৎকার করে মানুষ আমার কাছে আসার আগে আমার যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। এটা ঠিক ওরকমই, মানুষ যেরকম পেটের মধ্যে ছুঁই ঢুকাইতে পারে না, এটা ঠিক ওরকমই, ঘাড় মটকাইতে সময় নেবে না। কিন্তু আমি তারপরও কনফার্ম হওয়ার চেষ্টা করলাম যে এটা ইতি কিনা। লাইট মারার পরও যেহেতু তার কোনো মুভমেন্ট আমি টের পাচ্ছি না, এই জন্য আমি কনফার্ম হলাম যে এটা মানুষই, এটা কোনো শয়তান না, এটা কোনো জিন না। ঠিক ওই মুহূর্তে ডান দিক থেকে, মানে আমার ডান সাইড, এখন আমি তো মেয়ের দিকে তাকিয়ে রয়েছে কবরের উপরে, আমার ডান দিক থেকে কে জানি দৌড়ে আসলো। আমি ওই সেম রিয়াকশন ওর দিকে তাকাইতে গেলাম, লাইটটাও ঘুরলো, একটা চেহারা, যে চেহারাটা ওই মেয়েটার মতো, ওই যে টেরা চোখের মেয়েটা, মনে আছে, যার চোখটা টেরা ছিল, যেটা টেরাটা ঠিক হয়ে গেছে, মানে আমাদের ইতি, যাকে খোঁজার জন্য আমি আসছি, ওই টেরা ভাবটাই ওর চোখে। কারণ আমাকে ওর চেহারা দেখাইছে তো সবাই, নিলাম তো চিনতে পারবো না, ওর ওই টেরা ভাবটাই ওর চোখের ভেতর। হ্যাঁ, এবং ও পার্শিয়াল একটা ফেসই নাই ওর পার্শিয়াল ফেস নেই, এবং ওই জায়গায় জানি কি জানি লাগানো, আমাকে কামড় দেওয়ার জন্য আসছে। তো আমি পড়ে গেছি, সে আমার উপরে পড়ছে, কিন্তু আমি তো অ্যালার্ট ছিলাম। লাঠির বাড়িটা লাগা মাত্রই এক অদ্ভুত ধরনের শব্দ করলো, মনে হলো যে হলো বেড়ালের মতো শব্দ করলো, মানে মার খেয়ে দৌড় দিছে এরকম একটা শব্দ। দৌড়টা যেদিকে দিল ওই দিকে ফোকাস করার আগে আমি আবারও উঠে যখন লাইট মারতে গেলাম কবরের উপরে, কবর আবার ফাঁকা, কবর খোরা, ইতি নাই, মানে যে শুয়েছিল সে নাই। এখন জঙ্গলের ভিতরে ওইদিকে দৌড় দিচ্ছে তখনও কন্টিনিউ, আর দৌড় যে দিচ্ছে সেই শব্দটা আমি পাচ্ছি। শব্দ পাবেন আপনি, কারণ সব নিস্তব্ধ হয়ে গেছে এখন। আল্লাহর নাম নিয়ে আমি ওই দিকে দৌড় দিতে শুরু করলাম, মানে হালকা হালকা এদিক ওদিক করতে করতে। কিন্তু এই সময় একটা ঘটনা ঘটছিল আমার সাথে। কেন জানি মনে হচ্ছিল যে আমার আশপাশে যে জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে আলো সরে যেয়ে, ওই অন্ধকারের ভেতর থেকে হাত আমার দিকে চলে আসছে আমাকে ধরার জন্য, বিভিন্ন রকমের হাত, ওরা আমাকে ধরার জন্য চলে আসছে এরকম লাগছিল। এই জন্য আমি বারবার থমকে যাচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল যে আমার চোখের সামনে চেহারা, বারবার কেন জানি মনে হচ্ছিল কি জানি আমার চোখের সামনে। আমি যে কিছু দূর যাওয়ার পরে না, এখন আবার বুঝতে পারছি না কোন দিকে আসছি। আমার পেছনে, আমি যেহেতু ওই স্পিডে এসেছিলাম যে ডালপালা করে নড়াচড়া করছিল, পেছনের দিকে তাকিয়ে দেখি ওগুলোর নড়াচড়া থেমে গেছে। চিনতে পারছি না এখন আবার। তখন ওই করে হাসে না, যে হাসি শুনলে ওইরকম জঙ্গলে রু আপনি এমনি বডি থেকে বেরিয়ে দুধ দিবে, ওই এরকম একটা হাসি দিল আমার ঠিক হাঁটুর কাছ থেকে। তো চমকায় উঠছি না, লাফ দিয়ে লাইটও মারছি, লাইটও তো জ্বলতেছে, লাইটও তো মারছি ওদিকে। আমার কোমর বরাবর একটা ঝোপ ছিল, ওইখানে ওই ঝোপ থেকে বেরোয় আসছে ইতি। কিন্তু ইতি বেরোয় আসছে কেমন জানেন? ওর দুইটা হাতের তালু, ওই বুড়ো আঙ্গুলের পেছনের সাইডটা, দুই চোখ, মানে দুই 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 চোখের উপরে দুই হাত এমনভাবে রাখছে যাতে আমি ওর চোখ না দেখতে পাই। এবং আমার ওই যে নজর আর হাতের দিকে যায়, ওর হাতের ভিতরে নকশা আঁকা, প্রচুর নকশা আঁকা, কিন্তু বুঝতে পারছিলাম না, পসিবল না বুঝা। ওই রকম ওর দুই চোখের মধ্যে হাত রেখে আমাকে এরকম ইশারা দিচ্ছে যে খাবো খাবো, মানে হাত দিয়ে খাবো। ওর নাক এবং ওর ঠোঁট দুইটা বোঝা যায়, মানে ওই যে বললাম না যে চোখের অংশটা প্রজাপতির মতো করে হাত ধরেছে, তো এই জন্য এরকম একটা অবস্থা, মানে আমাকে ইশারা দিচ্ছে সে আমাকে এখন খাবে। পা দিয়ে একটা লাথি মারলাম, শরীর কিন্তু কাঁপছে, পা দিয়ে একটা লাথি মারলাম, ওই লাথিটা ওর গায়ে লাগে। ওই লাথিটা ওর গায়ে লাগার পরে আমি যখন ওকে ধরতে যাব, আমার দিকে একদলা থুতু মারলো, থুতু মেরে সে এই হামাগুড়ি দিয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিল। মানে
একে বেঁকে দৌড় দিল, মানে সহজভাবে না, একে বেঁকে দৌড় দিল যাতে ও কোন দিকে যাচ্ছে আমি লাইট মেরে একটু পরে যাতে না বুঝতে পারি। আর এমন জায়গা জঙ্গল, এই জঙ্গলটা এমন একটা বিশ্রী জঙ্গল যেখানে আপনি কোনো কোনো সময় আমার বুক পর্যন্ত ঝোপঝাপড়া, মানে এখান থেকে মুভ করলে না আপনি গাছ দেখবেন, গাছের পেছনে শ্যাডো দেখতে পাবেন না, ওই শ্যাডোর ভিতরে কেউ মুভ করলে সেইটাও আপনি দেখতে পাবেন না। আমি সব থামাই দিলাম, সব থামিয়ে দিয়ে আমি জিকে শুরু করলাম। প্রথমে ডান পা দিয়ে ঘোরাই নিলাম নিজেকে, একদম মানে একটা চরকির মতো ঘোরাই দিলাম, ঘোরানি দিয়েই জিকে শুরু করলাম একদম স্টেট ফাস্ট। নিজের কন্ট্রোল আগে ফেরত দিলাম কারণ বুক প্রচণ্ড ধরফর করছে। নিজের কন্ট্রোল আমি ফেরত দিলাম, এমনভাবে ফেরত দিলাম যে এরপরে কি তার ভয় পাইনি আমি, কিন্তু আতঙ্ক ছিল, বিপদের আতঙ্ক। ভয় না, যেই ভয়ে হার্টবিট বেড়ে যায় সেই ভয়টাই আমি শান্ত করলাম জিকির করে করে। এবং আমি ওই স্বল্প সময়ের ভেতরে তালাশ করলাম যে কোন জায়গায় হতে পারে ওই স্ট্রাকচারটা। আমি বুঝতে পারলাম আমাকে কোন দিকে যেতে হবে। এক ধরনের চুম্বকের টান আমি টের পাচ্ছিলাম। আমার আমার কাঁধ এমনভাবে ঘুরে গেল, মনে হচ্ছে আমি দেখছি না কিন্তু আমার কাঁধ হয়তো দেখতে পাচ্ছে আমাকে কোথায় যেতে হবে। আমি ওই জায়গাটা ফলো করলাম, চুম্বকের মতো টান, আমি সেই টানটা টের পাচ্ছি। অল্প কিছু দূর যাবার পর পরে স্ট্রাকচার আমার নজর আসছে, কারণ আমি যে লাইট মারছি সোজা, স্ট্রাকচার আমার নজরে আসছে। এবার আমি লাইটটা বন্ধ করে সরাসরি বললাম, এই জায়গায় কোন বদদিন আসিস রে? বদদিন থাকলে একটু সামনে আয় তো। এই যে আমি এই জায়গায় চুপচাপ দাঁড়ানো, তো যত খাইস আছে যত খুশি আছে সব মিটাই দিব, আমার মেয়েটার দরকার। তো ওদিক থেকে একটা উত্তর আসে, ওই স্ট্রাকচারের পেছন থেকে যে উত্তর দেয় সে কিন্তু নারী, সে কিন্তু পুরুষ না। নারী কণ্ঠে যে উত্তর দিল সেই উত্তর আমি আপনাদেরকে শোনাইতে পারবো না। মেনলি কথাটা উত্তর দিয়েছিল এইভাবে যে এটা শারীরিক সম্পর্ক রিলেটেড। তখন আমি ওকে বললাম যে দেখ, আমি বদমাশি করার জন্য আসি নাই। ওইখান থেকে আমাকে উত্তর দিল, আমিও তোর সাথে বদমাশি করার মতো উত্তর দেই নাই। তোর যদি সাহস থাকে তুই এদিকে আয়, আমি এই জায়গায় বসা, দেখ আমি কি করি। তখন আমি বললাম যে ঠিক আছে আমি আসবো, তুই ভাগবি না তো? সে তখন বললো, হ্যাঁ তুই আয়, আমি ভাগবো না, লাঠিটা রেখে আয়। তখন আমি বললাম যে লাঠি তো রেখে তো আমি যাবো না, এটা তো আমার পাওয়ার হাউস, এটা আমার ধরে রাখা লাগবে তো। তখন বললো, কেন ভয় লাগে? ভয় লাগলে আসিস কেন? ইতরে নিবার জন্য? তারপর আবার সে স্ল্যাং ইউজ করে, গালি। তারপরে সে আমাকে বলে ইতরে একেবারে ঢুকাই দেবো তোর ভেতরে। আমি বললাম যে ইতি কি জীবিত না মরে গেছে? বলে যে আমি কখন খাই ফেলছি, আমি তো ওর চামড়া আমার নিজের উপরে পরায় নিছি, ওর চামড়া পরে আমি এখন চারপাশে ঘোরাফেরা করি। ওই যে একটু আগে তোর সাথে আমার সাক্ষাৎ হইলো না, দেখলি না, চোখ ঢেকে রাখছি যাতে তুই আমার দিকে তাকাইতে না পারিস। কারণ আমি ওর চামড়া পড়লে কি হয়েছে, চোখ তো পড়তে পারতেছি না। চামড়া পড়ছি সব ঠিক আছে, কিন্তু চোখ তো চামড়ার সাথে থাকে না, এই জন্য চোখ ঢেকে রাখছি। ওর সাথে কথা বলতে বলতে কিন্তু এই পর্যায়ে আমি একেবারে ওই স্ট্রাকচারের ওই জায়গায় চলে আসছি, যেদিক দিয়ে ঘুরে যে কিন্তু বাম দিকে আমি দেখেছিলাম ওই জিনিসটাকে। কথা বলতে বলতে ওর সাথে আমার মুখোমুখি দেখা হয়ে যায় একদম। এক বয়স্ক নারী, বয়স কত হবে আমি জানি না, আকারে আপনি যদি বসেন বৈঠকে, আপনি বসার পরও 1 ফিট উচ্চতা হবে, অর্থাৎ সেই মুহূর্তে আমার প্রায় বুক সমপরিমাণ উচ্চতায়, মানে তার বসার ধরনটা। সে এমনভাবে বসে রয়েছে, তার কোলের উপর একটা লাশ। এটা আবার একটু আগে যে লাশের মতো দেখেছিল ওরকম না, এমনকি ঘরে যেরকম দেখেছি সেরকমও না। এই লাশটার না মানে কোনো অস্তিত্বই নাই। কাফনের ভেতরে শুধুমাত্র হাড়গুলা, অল্প কিছু হাড়। এই হাড়গুলো আর কি, ও কাফনটাই ওর কোলের উপরে রাখা, পায়ের দিকে যে পায়ের হাড়গুলা, ভেতরে যে জিনিসপত্র যেগুলো থাকার কথা এভাবে পড়ে রয়েছে, বোঝা যায়। তো আমার সামনে কাফনের কাপড়টা ছিল, ছিঁড়ে আমাদের পায়ের যে লম্বা হাড়, ওই হাড়টা বের করলো সে টান দিয়ে।
টান দিয়ে হাতটা বের করে সে ছুঁড়ে মারলো, একদম আমার পায়ের কাছে এসে পড়লো। ও মনে করেছে আমি এটা দেখে ভয় পাবো। ও পরে আবার একটা হাড় তুলে নিচ্ছিল, সেটার আমাদেরকে ছুঁড়ে মারেনি, কিন্তু ওই হাড়টা সে নিজের হাতে নিয়ে আমাকে দেখিয়ে হাড়ের এক প্রান্ত থেকে জিভ লাগালো, অপর প্রান্ত পর্যন্ত জিভটা টেনে নিয়ে গেল আমাকে দেখিয়ে। আমি নিজে তখন মাটির উপরে থুতো মারলাম। আমি মাটির উপরে থুতো মেরে আমি ওকে বোঝালাম যে আমি এই জিনিসটা পছন্দ করছি না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ইতি কোথায় বল। সে তখন বলল, বলছি না, আমি ওর চামড়া আমার উপরে পরায় নিয়ে নিছি। ও নাই, ও মরে গেছে। যে লাশ দেখছিস তুই একটু আগে, ওইটা ওরই লাশ। তুই কবরে নামলি না কেন? কবরে নামলেই তো দেখতে পারতি। 2 হাত বুকের উপর দড়ায় রাখছি, চুলগুলো দিয়ে চেহারা ঢাকায় রাখছি ওর। ও মরে গেছে। আমি বললাম যে ঠিক আছে, মরে গেছে, ভালো কথা, তাহলে লাশ হ্যান্ড ওভার করে দে। সে আমাকে বললো যে ঠিক আছে, যা, লাশ তো ওইখানে আছে। আমি বললাম যে না, লাশ ওইখানে নেই। তুই না মাত্র বললি যে তুই ওর চামড়া পরায় নিছিস। তুই যদি ওর চামড়া পুরে নিয়ে আর থাকিস, তাহলে তোর চামড়া থাকার কথা না। তুই বলতেছিস কিভাবে যে তুই ওর চুল দিয়ে চেহারা ঢাকায় রাখছিস, ওর হাত বুকের উপরে রাখছিস? তুই যদি ওর চামড়া তুলে নিস, তাহলে তো সেই চামড়ার সাথে তোর চুলটা পর্যন্ত চলে আসছে। কাকে তুই মিথ্যা কথা বলিস? ওই সময় সে উঠে দাঁড়ায়। এবার যে সে যখন উঠে দাঁড়ালো, সে আমার চাইতে সাইজের টাওয়াল। এরকম একটা ছায়া দেখার পরে, এরকম একটা অভাব দেখার পরে ওইখানে কি দাঁড়িয়ে থাকা সম্ভব? ওর ওই উচ্চতা দেখার পরে ওর চেহারার একটা বিশ্রী ভাব বেরিয়ে আসলো। ওই সময় ও আমাকে হু করে কি জানি করতে গেল, শব্দটা ছিল এরকম যে হু। আমি না পড়ে মরি তোড়তেছি ওই জায়গা থেকে। তো যখন আমি দৌড় দিলাম, তখন পেছনের দিক থেকে শব্দ করছে প্রচন্ড, যেন সে আমাকে ধরার জন্য দৌড়ে আসছে। আমার কেন জানি মনে হচ্ছিল আমার পিছনে একটা ডাইনোসর পড়ছে। আমি কিছু দূর যাওয়ার পরই আমার চোখের সামনে আমির সাহেব। যখন আমি ওনাকে দেখলাম, এতটা রিলিফ ফিল করলাম যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ রিলিফ ফিল করলাম আমি। তখন আমি ওনার সাথে কথা বলতে শুরু করলাম। আমি ওনাকে বোঝালাম যে আমি এখানে কি দেখে আসছি। উনি আমাকে শান্ত করলো। তারপরে উনি আমাকে বলল, মেয়েটা ওইখানে না, মেয়েটা ওই কবরে। এখন এই কথা শোনার পরে কেমন লাগে বলেন? আমি সাহেব আমাকে বললো যে তোমার যে ভয়টা কাজ করছে যে ওই জায়গায় তুমি আটকে যাবে, ওইটা সত্যি কথা। ওই জায়গাটা অদ্ভুত। তোমার ভেতরে যে ভয় করছে যে ওই জায়গার মাটির ভেতরে পানি, সে পানি বা তৈলাক্ত যে ভাবটা, এটা মানবদেহের শরীরের অংশ, এটাও সত্য। কিন্তু মেয়েটা ওইখানে, মেয়েটাকে তোমাকে ওই কবর থেকে তোলা লাগবে, আর তোমাকে ওই কবরটা মিশিয়ে দিতে হবে। এটা শোনার পরই আমার পায়ের নিচে জমিন একদম সরে গেল। এইটাই কিন্তু আমি একটু আগে যে ঘরের ভেতরে দেখেছিলাম, কিন্তু তফাৎ হচ্ছে যে ঘরের ভেতরে আমি 6 ফুট মহিলা দেখেছিলাম। যেই সময় আমি ওনাকে এই কথাটা বললাম, আমি তো দেখেছিলাম, সেই কথাটা আমি ওনাকে বললাম যে আমি তো 6 ফিট মহিলা দেখলাম একজনকে। উনি তখন আমাকে বলল, ব্যাপার তো আসলে এইটাই। ওই মেয়েটা যে লাশের উপরে শুয়ে আছে, ওই লাশটাই তুমি দেখছো। আর এতক্ষণে সে সম্ভবত ওই লাশ উপরে উঠিয়ে দিয়েছে। ওরা ওই লাশ উপরে উঠিয়ে দিবে। এখন ওই লাশকে ধাক্কা দিয়ে নিচে নামাতে হবে। ধাক্কা দিয়ে নিচে নামালেই, আর মেয়েটাকে যদি উঠিয়ে ফেলো, তাহলে আর কিচ্ছু হবে না। মেয়েটাকে এখান থেকে সহজে নিতে পারবে। ওরা ওই লাশের সাথে একটা স্পেল ব্যবহার করেছে। এটাকে তুমি বলতে পারো বান মারার একটা এক্সট্রা লেভেল। যেই লেভেলে মেয়েটাকে তারা তার বান মারেনি, একটু উপরের দিকে উঠেছে তারা। ওরা এমন এক শক্তি ব্যবহার করেছে যাতে ওই মেয়েটাকে এইখানে এই লাশের সাথে যাতে বেঁধে রাখা যায়।
এই লাশ যদি মাটির নিচে চাপা না দাও, এই মেয়েকে নিয়ে তুমি যেতে পারবে না। তুমি আজকে যাবা, পরশুদিন এই মেয়েকে নিয়ে আবার চলে আসবে। ঘর বন্ধ করো, মেয়েকে নিয়ে তুমি বিদেশে চলে যাও। যদি সিচুয়েশন দাঁড় করিয়ে দেয় এমন যে মেয়েকে ওরা ফেরত পাবে না, ওরা মেয়েকে মেরে ফেলবে। ওরা ওরা এমন এক পদ্ধতিতে কিছু একটা করতে চায় যেইখানে ওদের এক কবরের ভেতরে মৃত মানুষও দরকার, জিন্দা মানুষও দরকার। তার আগে তুমি এখানে ঢুকে গেছো। এখন ওদের এই কুকার্যকলাপে তোমাকে বাধা দিতে হবে, আর বাধা দিতে গেলে তোমাকে কষ্ট করতে হবে। আমি আছি, ভয় নাই। কিন্তু এটা সত্য, এই এই দুষ্কর্ম তোমাকেই করা লাগবে। দুষ্কর্ম মানে এই না যেটা একটা খারাপ কাজ। দুষ্কর্ম মানে দুঃসাহসিক কর্ম। একটা লাশ যদি সে উপরে থাকে, তাকে সে কবরে নামানো তো সহজ না। আমার মতো লোক, তার উপরে দেখেছি আমি ঘোরে কিন্তু দেখেছিলাম যে কি কি ঘটবে ওইখানে। সেই ব্যাপারটা তখন আমার মস্তিষ্কে এমনভাবে ছাপ রাখতে শুরু করলো যে আমি যেদিকেই তাকাই সেদিকেই সেই মহিলার সেই বডিটা পরে থাকতে দেখি, যেদিকেই তাকাই না কেন। এটা 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 সম্ভব না, এটা মতিভ্রম, এটা সত্যিকার অর্থে মতিভ্রম। আমি সাহেবের পেছনে হাঁটছি, আমি সাহেবের পেছনে হাঁটছি এমন একটা সময় এটা, যখন আমি একদম মানে নিস্তব্ধ। আমার কোনো কিছু বলারও নেই, করারও নেই। আমি যে ব্যক্তি রাস্তা চিনি না, সে কিন্তু আমি সাহেবের পেছনে হাঁটছি, কারণ তিনি তো রাস্তা চিনবেন, তিনি তার মানুষ নন। এবং সেই কুখ্যাত জায়গায় যে পরবর্তীতে পৌঁছাই আমরা, লাইট মারা লাগেনি। ওই আবছা একটা পরিবেশ, ওই আবছা পরিবেশে লাইট আমার হাতের ভেতরে, আমার হাত গরম হয়ে উঠেছে লাইটের কারণে। কিন্তু সেই আলোতে আমি দেখতে পাচ্ছি যে 6 ফিট লম্বা সেই মহিলার লাশ। আমি ঘোরে ঠিক যেভাবে দেখেছিলাম, পেটের দিকগুলো যেরকম রং, মাথার দিকগুলো কিরকম রঙের, পায়ের দিক কিরকম রঙের, সেরকম। মানে তা মানে এই না যে পুরো লাশ, ওইটা কাফনে বাঁধা লাশ, কিন্তু চেহারাটা উন্মুক্ত। আমার দিকে ঘুরে আছে চেহারাটা, মুখটা খোলা, চোখে কোনো জান নাই, কারণ এটা তো ডেড বডি। চোখ একটা কেমন জানি হয়ে গেছে, আর চোখ আর একটা কেন জানি মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু তাকিয়ে থাকা সম্ভব নয়, এটা ডেড বডি। ওরাই করেছে যা করার। এবার স্পষ্টভাবে লাইট মারলাম একটু দেখার জন্য, স্পষ্ট করার জন্য। লাইট মারার পরে কি দেখলাম জানেন? ওই যে কাফনের কাপড় যা লেপটে রয়েছে না শরীরের সাথে, উনি কোনো কারণে হয়তো মোটা ছিল, বডি বেশি পরিমাণে ফুলে উঠেছে। ওই কাফনের কাপড়ের উপরে নকশা, কিছু নকশা, যে নকশাগুলো আসলে সবসময় আমি দেখলে চিনব না। দুনিয়াতে কয়েক লক্ষ নকশা রয়েছে, হয়তো বড় জোর আমি 20-30টা চিনি। এই নকশাটা আমি কিভাবে জানি চিনতে পারলাম, এবং এই নকশাটার মানে অত্যন্ত খারাপ। মানে এটা একটা জঘন্য স্পেল, জঘন্য কুফর। এটা ওরা করতে পেরেছে কেন? ওদের হয়তো কোনো পারপাস আছে, অথবা এই নারীর পেছনে কোনো ইস্যু রয়েছে। যেটাই থাকুক না কেন, মাঝখান থেকে ইতি কেন এভাবে টার্গেট হয়ে গেল, এটা আমার জন্য তখন বোঝা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এবং এই কঠিন ব্যাপারগুলো বোঝার চাইতে এই মুহূর্তে করবোটা কি, সেটা হচ্ছে যে আসল ব্যাপার। আমি কিন্তু আমার চোখের সামনে শুকনোই দেখছি, কিন্তু ওগুলো কিন্তু সব কাদামাটি। এবং বলেছি না যেগুলো কেন কাদামাটি। আমি সাহেবকে জিজ্ঞেস করলাম এই জায়গাটা এরকম কেন, কারণ ঠিক কবরের এই জায়গাটা না একটু শীতল, কেমন জানি মনে হচ্ছে অত্যন্ত বেশি আর্দ্রতা এখানে। মানে এমন না যে স্যাঁতসেঁতে, আর্দ্রতা আছে, কিন্তু একটু শীতল একটা ভাব, মানে একটু ওয়েট টাইপের শীতল ভাব। মানে আপনি ঘামে ভিজে গেছেন, ওই অবস্থাও শীতল লাগছে আপনার শরীরে, হালকা হালকা ঘাম রয়েছে, মানে এরকম একটা ভাব। আমি সাহেব আমাকে বললেন এখানে আর্দ্রতা বেশি থাকার পেছনেই মনে হয় কারণ, এই যে ঠান্ডাটা তুমি টের পাচ্ছ,
কারণ এইখানে মাটির নিচে যেই পরিমাণ ময়েশ্চার ট্র্যাপ হয়ে আছে, এই ময়েশ্চারগুলো ওই ঠান্ডাই, এর উপরে রোদ পড়ছে না, কোনো কিছু হচ্ছে না, বাতাস যা ভেতরে চলাফেরা করে সেই বাতাসের কারণে মাটি একটু ঠান্ডা থাকে। মানে আমি সাহেব আমাকে এই কারণটা বললেন, মানে এই জন্যই হয়তো এই জায়গাটা পরিবেশটা অনেক ঠান্ডা। আমি কিন্তু তাকিয়ে আছি লাশের দিকে, আমার না কলেজে সাহস কুলাচ্ছে না। মানে আমি এখানে যে নামবো, নেমে যে কোনো সমাধান করব, আমার কলেজায় অত সাহস আসছে না। তখন উনি আমাকে বললেন, তুমি নামো, একটু ঘুরে যাও, দেখো মেয়েটাকে তুলতে পারো কিনা। আমি চাচ্ছিলাম না, কিন্তু তারপরও আমি নিচে নামি এবং ঠিকই আমি হাঁটু পর্যন্ত দেবে যাই। কেমন অস্বস্তি লাগছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একটা লাশকে পাশ কাটিয়েছি আমি, যে লাশের কাপড়টা আমার গায়ে পর্যন্ত লেগেছিল তখন পায়ের দিকের, সেই লাশটাকে পাশ কাটিয়ে আমি কবরের দিকে উকি দিয়ে দেখলাম যে আসলে ভেতরে মেয়েটা। কিন্তু এত ভয়ঙ্কর খারাপ অবস্থা ওর, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে তো খাওয়া দাওয়া কোনো কিছু নাই তো, এবং শ্বাস নিচ্ছে। তো আমি সাহেব আমাকে বললেন যে তুমি নামো, নেমে ওকে তুলো। এখন নিচে নামবো, উঠতে পারবো না, এটা আমি খুব ভালো করে জানতাম। আবার নিচে যে নামবো, নামার জায়গা কোথায়? ঠিক ওই লাশের পাশ দিয়ে, অর্থাৎ মাটি তো এক পাশে স্তূপ করে রাখা আর লাশ এক পাশে, আমাকে দুজনের মাঝখান দিয়ে এখন এই মাটি এবং এই লাশের মাঝখান দিয়ে কবরে নামা লাগবে। আর আমি যদি কবরে নামিও, লাশ তো একদম আমার 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 পাশে, এইটাই আমি নিতে পারছিলাম না। আর ঠিক ততক্ষণেও কিন্তু আমার নাকে গন্ধগুলো লাগেনি, কিন্তু ঠিক এই পর্যায়ে এসে গন্ধগুলো আমার নাকে লাগতে শুরু করে, যে গন্ধগুলো চারপাশে থাকে একটা লাশ থেকে। যখন এই গন্ধগুলো নাকের ভেতরে হিট করে না, ওই নাকের ভেতরে গন্ধগুলো হিট করার পরে ফোকাস ধরে রাখা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তখন পর্যন্ত নামিনি, এত কষ্ট হচ্ছে যে কাদা পার করতে আমার, এই আজীব কিসিমের কাদা, মানে এটা পানির কাদা না। তো আমি ওনাকে সুন্দর করে বললাম যে আমার পক্ষে সম্ভবই না মেয়েটাকে উঠানো। তখন উনি আমাকে বললেন, আমি কি এসে মেয়েটাকে উঠাতে পারবো তোমার মনে হয়? একমাত্র তুমি পারো যে তুলে আনতে। আমি বললাম যে তাহলে যে বাইরের লোক আছে। তখন উনি বললো যে বাইরে যারা লোক আছে তারা এখানে কি এই সত্যকে ধামাচাপা দিতে পারবে যেখানে ঘটনাটা কি? এইখানকার এই ঘটনা বাইরে ছড়িয়ে যাবে, এটা মেয়ের ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ। কারণ আজ হোক কাল হোক মেয়েকে বিয়ে দিতে হবে। তুমিও তো তাদেরকে বলতে পারবে না যে তুমি মেয়েকে কোথা থেকে উদ্ধার করেছ। তোমাকে এটা সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে তার ভবিষ্যতের জন্য। সে তোমার আপন না, কেউই না, কিন্তু তারপরও তুমি এখানে এসেছো তার উপকার করার জন্য। এই শেষ মুহূর্তে এসে এটা তুমি পারবে, কিন্তু অন্য মানুষকে তুমি ডাক দিও না, অন্য মানুষ ইনভলভ করো না। কিন্তু কবরে আমি নামবো না, কবরে আমি কোনো মতেই নামবো না দেখে আমি আবারও পেছনের দিকে যাই। লাঠিটা আমি ওখানে রেখেছিলাম, সেই লাঠিটা আমি নিয়ে আসি। উনি তাকিয়ে তাকিয়ে দেখছিলেন আমার তামাশাগুলা। আমি কবরের ভেতরে নামবো না, কিন্তু তারপরেও উপায় ছিল না। আমার একটা ইচ্ছে ছিল যে আমি চেষ্টা করব যাতে কবরে না নেমে মেয়েটাকে তুলে আনার। কিভাবে? লাঠিটা দিয়ে ওর হাতকে কোনো মতে আমার নিচের হাতে সীমানায় আনার। ওর হাত ধরে টান দিলে বাকি শরীর বাকিটুকু চলে আসবে খুব সহজে, তখন টিনুকে তোলানো যাবে। একদম হ্যাংলা পাতলা হয়ে গেছে, শরীরে ওজন বলতে কোনো কিচ্ছু নাই। আর আমাদের দেশের মেয়েরা তো এমনি অপুষ্টিতে ভোগে। উনি কিন্তু দেখলেন আমি কি করছি। আমি কোনো উপায়ে কোনো কিছু করেও আমি হাত উঠাতে পারছি না। কেন জানেন? কারণ আমি দাঁড়িয়ে রয়েছি পায়ের দিকে, আমাকে একদম মাঝ বরাবর দাঁড়াতে হবে কবরের। কিন্তু সেই জায়গাটা কোথায়? আমাকে এক পা রাখতে হবে এমন জায়গায় যেখানে পাটা রাখার পরে লাশের সাথে আমার পাটা স্পর্শ নেবে, আমার বাম পা। এইটাই তো আমি চাচ্ছি না। আমি অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি সাহেব একটা শব্দ করলেন,
এরকম। মানে এটা হচ্ছে এই মুহূর্তে উনি চাচ্ছেন যে আমি যাতে স্টেপ নেই, আর না, আর যাতে না করি এরকম। কিন্তু আমি আমার চিন্তার ভেতরে অটল ছিলাম। আমি শুধু পরিবর্তন এটাই করলাম যে আমি উপরের দিকে উঠলাম, কাদা, পুরো পা কাদা মাখা, পিছলে পড়ে যাওয়ার মতো অবস্থা আমার। তারপরও আমি লাশের পাশে কোনো রকম মানে পাটাকে রেখে মেয়েটার ওই হাতের সাথে লাঠিটা লাগিয়ে কোনো মতে চেষ্টা করলাম 1.5-2 মিনিটের ভেতরে আল্লাহর অশেষ রহমত মেয়েটাকে আমি ধরতে পারি, মেয়েটার হাত আমি ধরতে পারি। তো নুয়ে থেকে হাত ধরে হাত টান দেওয়ার সাথে সাথে বাকি বডি তো উপরেই, ওই হাত টান দিলে যেভাবে চলে আসে একটা মানুষের শরীর ওইভাবে চলে আসছে। তো বাকি আরেক হাত দিয়ে ওর ওই একই হাত একটু উঁচু করে ধরলাম, তারপরে অপর হাত ধরে ফেললাম। ওকে টেনে তোলা আমার জন্য একদম সহজ, কারণ অত্যন্ত হালকা। ওকে টেনে তোলার সময় আমি পা পিছলে লাশের উপরে পড়ে যাই। লাশের উপরে পড়ে যাই, গড়িয়ে পড়ি। আমার কেন জানি মনে হলো যে লাশটা বগবগিয়ে ফেটে গেছে, মানে কাপড়ের ভেতরে আমার ভারে। ওইটাই হওয়ার কথা। আমি হুড়মুড় করে উঠলাম, এবার টর্চ লাইট পুরোপুরি জ্বালানো। আমি দেখলাম ঘটনা কি। তখন পর্যন্ত লাশ ইনটেক্ট, কিন্তু বুঝতে পারছিলাম যে আমার ভারের কারণে আমি যেদিক দিয়ে পড়ে গিয়েছিলাম ওই জায়গাটা বুঝতেই পারছেন কি হয়ে গেছে কাপড়ের ভেতরে। মেয়েটাকে আমি এরপর আবার অনেক কষ্ট করে টেনে তুলে একেবারে এই কাদা থেকে একেবারে উপরে উঠাই। উপরে উঠানোর সাথে সাথে আমি সাহেব ওকে ওনার মতো করে ঝাড়ফুঁক দিয়ে দিলেন, বলে দিলেন যে মেয়েকে আর নিতে পারছে না। আমি ওনার দিকে তাকালাম অসহায়ের মতো, কারণ আমি চাচ্ছিলাম না যে ওই কাজ করতে। কিন্তু তিনি আমার কাছে এসে আমার ঘাড়ের উপরে হাত রেখে বললেন, তুমি একটা কাজ করো সবসময়, সে কাজটা হচ্ছে যে যত শক্তি লাগে ততটুকু শক্তি দিয়ে একবারে চেষ্টা করো সেই কাজ সমাধান করে ফেলতে। ততটুকু শক্তি তুমি ব্যবহার করো, কিছু করা লাগবে না, ধরে নামাতে হবে না। ততটুকু শক্তি তুমি ব্যবহার করো, নিজের দম আটকে ফেলো, চোখ বন্ধ করে ফেলো, কোনো দিকে তাকানোর দরকার নেই। মনে করো তুমি কোনো কিছু ধরছো না, যেটাই ধরছো সেটা কোনো কিছু না, শুধু ধাক্কা দিয়ে ফেলা দাও জোরে। হাতের মধ্যে যেমন অনুভূতি লাগুক না কেন, যেরকমই মনে হোক, ফেলে দাও। কারণ এ লাশ, এর প্রতি আর কোনো দায় দায়িত্ব নাই তোমার। কিন্তু এখানে একে ঢাকতে হবে, একে এর জায়গায় পাঠাতে হবে, ব্যাস এইটুকু করো। তারপর উনি আমার কপালে ফু দিলেন। উনি যখন আমার কপালে ফু দিলেন, আমার ভেতরটা কেমন জানি করে উঠল। বুঝতে পারলাম যে তিনি আমার ভেতরে যে ঘিন এবং ভয়ের যেই কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে একটু নিউট্রালাইজ করার চেষ্টা করছেন। আমি পারি, আমি কিছু কাজ করতে পারি, আমি জাস্ট হুট করে কিছু কাজ করে ফেলতে পারি। চোখ বন্ধ করে ফোকাস করে তারপরে থাম করে জাস্ট কাজটা করে ফেলি। কারণ আমি জানি কাজটা করতে কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু কাজ করার আগের অবস্থাগুলো, মনস্তাত্ত্বিক অবস্থাগুলো, এই সমস্ত কিছু মিলিয়ে পুরো কাজ আমার জন্য কঠিন করে ফেলে। আমি বুক ভরে নিঃশ্বাস নিলাম, নামলাম, হাত দিয়ে ধাক্কা দিতে যাব, বলদের মতো চোখ খুলে তাকাই। যে সময় বুঝতে পারলাম যে আমার হাত একটা পেটের সাইড ধরছে লাশের, এবং কাপড়টা ভিজে গিয়েছে, আমার হাতে কিছু একটা লেগে যাচ্ছে নাকে। ওই সময় ইমিডিয়েটলি গন্ধটা বাড়ি মারলো, আমি ছিটকে যেয়ে পড়ছি পেছনে। আমি সাহেব ওইখান থেকে আমাকে জোরে তাড়া দিল, এক ধরনের দাবরানির মতো। আমি ওই কাদাই আমার কাছে মনে হলো সবচেয়ে বেস্ট, এইখানে সবচেয়ে বেস্ট মনে হইতেছে কাদাই। ওই কাদার মধ্যে নিজে হাত ডুবায়া আমি সাথে সাথে আমার চোখ বন্ধ করে আমি আমার কোনোই মানে হাতকে মানে 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 আমাদের তো হাত যে পজিশনে থাকে, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, মানে মানে ল্যান্ডস্কেপ পজিশনে যদি আমি নেই, বুঝতে পারতেছি না শব্দটা, ওই ল্যান্ডস্কেপ পজিশন আমার মানে ডান হাতের কোনোই, আর বাম হাত দিয়ে আমি তারপরে ওইভাবে ধরা, আমি এমন জোরে ধাক্কা মারছি, লাশ তো নড়ে না। কি মনে হয় যে নড়ে গেছে প্রথম ধাক্কায়? জীবনও না, জীবনও না।
আমি জানি না এরপরে কী ঘটনা ঘটছে, কিন্তু এটুকু জানি যে আমি আমি আবারও ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম। আমি সাহেব আমাকে বললো এটাকে রোল করাতে হবে, ধাক্কা না রোল। তো যখন উনি আমাকে বুঝালো রোল করাতে হবে, আমি নিচের দিকে আমার বাম হাত ঢুকিয়ে দিছি। আমার ডান হাত ওই 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 ল্যান্ডস্কেপ পজিশনে ছিল কনুই সহ। ওই বাম হাত দিয়ে হালকা একটু ধাক্কা, আর ডান হাত দিয়ে আমি ধাক্কা মারছি, ব্যাস এটা গড়ায় পড়ছে। গড়ায় নিচে পড়ার সাথে সাথেই কি জানি স্প্ল্যাশ করলো, ওই কবরের ভেতর থেকে উঠে এসে আমার চেহারার মধ্যে কি জানি পড়লো। তারপরের কথা আমার অস্পষ্ট অস্পষ্ট মনে আছে, এই জন্য আমি বলছি না। মনে হলো যে মতিভ্রম হতে পারে, কারণ আমি সময় কি করছি আমার সেটা খেয়ালই নেই। যখন হুঁশ আসলো তখন আমি সাহেব আমাকে বলছিল চিৎকার করে যে তুমি শুধু ঢাকো। ঠিক ওই সময় আমি খেয়াল করলাম কবরের ভেতর থেকে না এক আজীব কিসিমের শব্দ, মানে কোনো একটা জিনিস জাগার চেষ্টা করছে। মানে এটা কেমন জানি আমি বুঝতে পারবো না। দুনিয়াতে অনেক ঘটনা ঘটে না যেগুলো আনএক্সপ্লেইনড। কবরের ভেতর থেকে একটা শব্দ আসছে, মনে হয় যে ওই লাশই শব্দ করছে। ওগুলো সব কাদা মাটির মতো অবস্থায় ছিল। আমি জানি না কিভাবে আমি যখন হাত দিয়ে ঠেলি অনেকগুলো পড়ছে, হাত দিয়ে ঠেলি অনেকগুলো পড়ছে। দম আটকে এত দ্রুত কাজ করলাম যে কিছু সময়ের ভেতরে আমি 3 ভাগ মাটি ঢেলে দিতে পেরেছি। আর বাকি কাজ করতে 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 খেয়াল করলাম যে কবরের ভেতর থেকে শব্দ তো আসছে না, কিন্তু তারপরও কেন জানি মনে হচ্ছে মাটিতে একটা ভাইব্রেশন আছে, মানে লাশ ধাক্কা মারার চেষ্টা করছে। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত মাটি লেভেল করে ফেলেছে, কিন্তু মাটি আরও বাকি ছিল। কিন্তু মাটি লেভেল হয়ে গেছে, কাদা লেভেল হয়ে গেছে। কাদা লেভেল হয়ে যাওয়া মাত্রই উনি আমাকে ইশারা দিলেন লাফ দেওয়ার জন্য। তখন আমি লাফ দিলাম। তারপরও আমি পাড়ে যে পৌঁছাতে পারিনি, কাদার ভেতরে আটকে গিয়েছিলাম। সেখান থেকে আমি উঠলাম। ওঠার পর উনি আমাকে বলছিল আমি যদি মাটিতে একটা গড়াগড়ি দিই। তো আমি মাটিতে একটা গড়াগড়ি দিলাম। মাটিতে গড়াগড়ি দেওয়ার পর উনি আমাকে বললো যে মেয়েটাকে নিয়ে আমি যত দূর পর্যন্ত যেতে পারি আমি যেতে চাই, এখন মেয়েটাকে তো হেঁচড়ে নিতে হবে। তো আমি ওকে হেঁচড়ে নিয়ে যাই কিছু দূর, এবং নিয়ে যাওয়ার পরে উনি তখন আমাকে বললেন যে তুমি এখন ওদেরকে ডাক দিলে ওরা শুনবে। তো ওই যে ডাকের ধরনটা ছিল কু, তো ওই ডাক দিলাম, ইমিডিয়েট রেসপন্স আসছে, কারণ তারা একদম নিচের দিকে। আমি তাদেরকে বললাম, চিৎকার করে বললাম ভেতরে ঢুকতে, কিন্তু তারা প্রথমে বুঝতে পারেনি। তো আমি চিৎকার করে বেশ কয়েকবার যখন ভেতরে ঢোকার কথাটা বললাম তখন তারা ভেতরে ঢুকে। আমি মানুষজনের উপস্থিতি টের পাই যারা আমার দিকে আসছে ধীরে ধীরে। লাইট অনেক, মহিলারও কান্নাকাটি। মহিলাও সম্ভবত ভেতরে ঢুকে গিয়েছিল, ইতির মা। তখন ইতিকে মানে আমি বসায় রাখছিলাম, ও আমার হাঁটুতে হেলান দেওয়া, মাথাটা আমি ধরে রাখছি। ওকে গিয়ে জানি তুলে নিল একেবারে রীতিমতো কাঁধে। সবাই চলে গেছে জঙ্গলের ভেতরে, দাঁড়ানো একলা আমি, মানে কেউ আমার খবরই নেয় নাই। ওইটা হইতেই পারে, স্বাভাবিক। আমি পরে ওইখান থেকে বেরিয়ে আসি, ওই জঙ্গলের ভেতর থেকে যখন আমি বেরিয়ে আসি আমি সে আবার ওইখানে ছিলাম না। আমার গা থেকে গন্ধ আসছিল অনেক, আমার গোসল করা একদম নেসেসারি হয়ে পড়ে। আমি একদম পাক সাফ হই, আর যে কাপড় চোপড় পরে গিয়েছিলাম ওই কাপড় চোপড় আমার পক্ষে ক্যারি করা সম্ভব হয়নি, কারণ ওই কাপড় চোপড়ের ভিতরে যদি দুর্গন্ধ চলে আসছে ওই কাপড় চোপড় আর ক্যারি করা সম্ভব না, যতই ধন না কেন আপনি। আমার ক্ষতি হয় অনেক, আমার অনেক জিনিসপত্রের ক্ষতি হয়, আমার নিজের মনস্তাত্ত্বিক কন্ডিশনের ক্ষতি হয়। এমনকি আমি এতটাই নির্লিপ্ত ছিলাম যে ওনারা ওনাদের মেয়েকে খুঁজে পেয়ে গেছে, এরপরে করণীয় কি আমি সেই কথাগুলো তাদেরকে বলতে পারিনি, কারণ আমার বারবার মনে হচ্ছিল যে আমি ওই পচা ফুলে যাওয়া লাশটার সামনে। এই জন্যই আমার কিছু স্মৃতি মনে নাই, কারণ ওই স্মৃতিগুলো হয় দুর্বিষহ, অদ্ভুত। পরে আর কি মেয়েটাকে কিছু গাইড করে, মানে কিছু গাইডেন্স দিয়ে আমি ওইখান থেকে চলে আসি। ওই দিন তার আসতে পারিনি। ওই দিন আমি পরে পরে ঘুমাইছি, ওই দিন আমি পরে পরে ঘুমাইছি পুরো। তারপরে বিকেলের দিকে আমার জন্য একটু কাপড় চোপড় এনে দেয় তারা। আমি তাদেরকে বলে দিই আমার কাপড় চোপড় লাগবে, কাপড় চোপড় পরে তারপরে
আমি ওইখান থেকে বের হই। আমি জানি না মেয়েটা কেমন আছে, মানুষের খোঁজ আসলে রাখাও সম্ভব না, কিন্তু এই অভিজ্ঞতাগুলো না এরকম সিল মেরে দেওয়া যায়। এরকম সিল মারা থাকে, মনে করার পরে একের পর এক লাইন চোখের সামনে শুধু ভাসতেই থাকে, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড। আর তারপরে এই কথাগুলো আমি আপনাদেরকে বলি। আল্লাহ হাফেজ।